আমি কি এমন ভুল করেছিলাম মিতু, যার জন্য সবার সামনে আমাকে থাপ্পড় খেতে হলো? তুমি না হয় আমার সম্পর্কে খালা, তার জন্য কি আমি তোমাকে ভালোবাসতে পারবো না? কোন বিধানে লেখা আছে যে খালার সাথে প্রেম করা যাবে না? আর তুমি তো আমার নিজস্ব খালা না, তাই না? কুত্তার বাচ্চা, তোর লজ্জা করে না? সম্পর্কে আমি তোর খালা লাগি, তুই আমাকে প্রপোজ করিস? সমস্যা কি তাতে? খালা হয়েছেন তাই বলে কি গোষ্ঠী উদ্ধার করে রেখেছেন নাকি যে আপনাকে প্রপোজ করা যাবে না? আমি আমার মনকে বুঝিয়েছি যে সে আমার সম্পর্কে খালা হয়, আমি প্রেম করব না তার সাথে, কিন্তু মন তো সেটা বোঝে না। তুই আবার সেই ভালোবাসার কথা উচ্চারণ করতেছিস মুখ দিয়া? লজ্জা করে না তোর? আমি তোর খালা, কথাটা মাথায় রাখবি সব সময়। আর আমার থেকে দূরে থাকবি। না হয় আপনার রূপ আছে, অনেক সুন্দরী আপনি, দেখতে অনেক সুন্দর, তার জন্য আপনি এত অহংকার করবেন? আমি না হয় একটু দেখতে খারাপ, তার জন্য কি আমার সাথে প্রেম করা যায় না? দেখ, তোকে একটা কথা বলি, কান দিয়ে শোন। আমরা দুজন একসাথে বড় হয়েছি, আর আমরা দুজন ছোট থেকেই জানি আমি তোর খালা আর তুই আমার ভাগ্নে। আর এখন তুই আমাকে আপনি করে সম্বোধন করতেছিস, ঠিক আছে মেনে নিলাম। যেহেতু তোর খালা হই, আপনি করে বলতেই পারিস। কিন্তু আমরা একই ক্লাসে পড়ি আর সব সময় একসাথে চলাফেরা করেছি। সো আমরা দুষ্টামিটা একসাথেই করেছি। আর আমি তোর খালা, এটা মাথায় রাখিস। আমি তোর সাথে প্রেম করতে পারবো না। যদি অন্য কোনো সম্পর্ক হতো তাহলে না হয় ভেবে দেখতাম। আচ্ছা, অনেক হয়েছে, আপনার সাথে একটা চ্যালেঞ্জ করতেছি, আপনাকে আমার প্রেমে পড়িয়ে দেখাবো, বুঝছেন? তার বাচ্চা, আজকে বাসায় আগে যাই, তোর আম্মুর সাথে কথা বলবো। যে ছেলে বড় হয়ে গিয়েছে তার বিয়ে দেওয়া উচিত, না হলে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। সাগর, এখানে এসব কি করতেছো তুমি? চলো আমার সাথে। এখানে সবাই কিরকম মজা দেখতেছে, আর তোমরা দুজন এখানে কি শুরু করে দিয়েছ? মিতু, তুমি সাগরকে থাপ্পড় মারতেছো কিসের জন্য? তুমি আসল বিষয়টা জানো না, জানতে পারলে তুমিও থাপ্পড় মারবে সাগরকে। যা হওয়ার তা হয়ে গেছে, এখন চলো এখান থেকে। সবাইকে বিনোদন দেওয়ার কোনো মানে হয় না। তারপর অভি সাগরকে আর মিতুকে সঙ্গে করে নিয়ে ক্লাসরুমের এক সাইডে গিয়ে বসে পড়লো। তাদের সম্পূর্ণ ঘটনা শুনলো অভি। তারপর সাগরকে বলতে শুরু করলো, তোমার লজ্জা করে না? তোমরা না খালা ভাগ্নে, তাহলে তুমি কিভাবে তোমার খালাকে প্রপোজ করো? সে তো আমার নিজস্ব খালা না, আমার নিজের নানির পেট থেকে তো তার মা জন্মগ্রহণ করেনি যে তাকে ভালোবাসা যাবে না। আমি ছোট থেকে তাকে ভালোবেসে এসেছি, নিজেকে অনেক কন্ট্রোল করেছি, আর পারতেছি না। তাই বলে খালাকে প্রপোজ করবে, তাকে বিয়ের কথা বলবে? ছি, লজ্জা লাগে না তোমার? তোমার সাথে কথা বলতে এখন ঘৃণা করতেছে আমার। দেখতে পেলে সাগরের কি অবস্থা হয়েছে? এখন দিন দিন তার মাথায় কি চলতেছে? আমি তার খালা হই, তারপরও সে নাকি আমাকে প্রেমের প্রস্তাব দেয়। যদি সমাজের লোক জানতে পারে তাহলে মান সম্মান বলতে কিছু থাকবে না আমার পরিবারের। মিতুর কথা শুনে সাগরের মাথায় রাগ উঠে গেল। তাই সাগর সেখান থেকে রেগে চলে আসলো। আর আসার আগে মিতুকে উদ্দেশ্য করে একটা কথা বলে আসলো যে আমার ভালোবাসাকে আমি যে কোনো প্রকারে হোক আপন করে নেবই। সে যদি না চায় তাহলে তাকে আমি জোর করে আমার করে নেব, কারণ আমি তাকে ভালোবাসি। তাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই আমি তাকে আমার করে নেবই নেব, সেটা যে কোনো প্রকারে হোক। এটা আমার চ্যালেঞ্জ। কথাটা বলে সাগর সেখান থেকে আর কোনো দিকে না তাকিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল রাগের মাথায়। শুনতে পেলি সাগর কি বলি গেল? এখন আমি কি করব? আমাকে একটা উপায় বলে দে, কারণ আমি তাকে কোনোভাবেই আমার জীবনে মেনে নিতে পারবো না। আমি আর তোকে কি সাজেশন দিব? তোদের কাণ্ড দেখে আমি হতবাক, কারণ আমি তো সাগরকে মন প্রাণ থেকে ভালোবাসি। সাগর তো আমাকে ভালোবাসে না, আমাকে পাত্তাই দেয় না। কিন্তু সম্পর্কে তুমি খালা হও, তোমাকেই সে ভালোবাসে। আমি এখানে কি করতে পারবো? কি হলো, এভাবে চুপ মেরে আছিস কেন? কিসের জন্য? কিছু তো বল। আমি এখন কি করব? আমার কিচ্ছু বলার নাই। দেখ, যেটা ভালো হয় সেটাই কর। আমি এখন পাশে যাচ্ছি, কিছু ভালো লাগতেছে না। তুই না আমার বেস্টু, তুই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবি না তো কে করবে বল? আচ্ছা, তাহলে তুই এখন বাসায় চলে যা। কালকে এই বিষয়টা নিয়ে সাগরের সাথে কথা হবে। যেহেতু সে আজ আগেই চলে গিয়েছে আর রাগ করেছে, এটাই স্বাভাবিক। সে হয়তো আজ আর কোনো কথাই শুনবে না। কথাটা বলে অবি সেখান থেকে বাসার দিকে রওনা করলো, কারণ অবির মন আজকে ভীষণ খারাপ।
সাগরকে সে অনেক আগে থেকে ভালোবাসে। যখন সাগরকে প্রথম দেখেছিল তখন থেকে তার মনে প্রেমের আনাগোনা শুরু হয় সাগরের জন্য। কিন্তু আজকের ঘটনাটা শোনার পর অভি একদম ভেঙে পড়েছে। কি করবে আর কি করবে না ভেবে পাচ্ছে না। সে কখনোই ভাবতে পারেনি যে সাগর অন্যের হয়ে যাবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সেটা দেখবে। আজকে নিজেকে এই জগতের সব থেকে অসহায় প্রাণী মনে হচ্ছে, কারণ আজকে আমার সম্পর্কে যে ভাগ্নে লাগে সে নিজের না হলেও তাও তো সম্পর্কে সে আমার ভাগ্নে আর আমার বেস্ট ফ্রেন্ড বটে। আমাকে একা করে দিয়ে চলে গেল। কেমন জানি আজকে নিজেকে একা মনে হচ্ছে। কোনো কিছু না উপায় না পেয়ে বাসার দিকে রওনা দিলাম। দেখি বাসায় গিয়ে কি হয়। কিরে, আজকে এত তাড়াতাড়ি বাসা চলে আসলি যে? ব্যাপার কি, কলেজে কি ছুটি হয়ে গিয়েছে? তাহলে আমার বোনটা কই? আমার সাথে কোনো কথা বলবে না। এখন তোমার বোন কোথায় তুমি ভালো জানো আমার থেকে। আমার বোন শুধু আমার বোন, তাই তো? এবার আমিও দেখব কে আমার বোনের সাথে খুনসুটি ঝগড়াঝাটি করে, তারপর তা পা ভেঙে দেব। আমার এখন খারাপ লাগতেছে, আমাকে আমার মতো ছেড়ে দাও। পরে তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। এখন আমার খুব ক্লান্ত লাগতেছে, কিছুক্ষণ ঘুমাবো। এখন আমাকে কোনো ডাকাডাকি করবে না। সাগর কথাটা বলে রুমে চলে গেল। এদিকে সাগরের আম্মু ভাবতে লাগলো সাগর আজকে প্রথম তার সাথে এরকম ব্যতিক্রম ব্যবহার করলো। এর আগে সবসময় এসে তার আম্মুকে জড়িয়ে ধরতো, আর আজকে সাগর তার মুখের উপর কথা শুনিয়ে রুমে চলে গেল। সাগরের আম্মু ভাবতে শুরু করলো তার ছেলের হয়েছেটা কি আজকে। এইদিকে কিরে মা, আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি? ব্যাপার কি, কলেজ কি ক্লাস হয়নি? নাকি কলেজ না গিয়ে তোরা দুজন কোথাও আড্ডা মেরে বাসায় চলে আসলি? আজব ব্যাপার, তুমি সব সময় কি আমাকে সন্দেহ করো? বুঝতেছি না এত প্যারা দাও কিসের জন্য। আমি কলেজে গিয়েছিলাম আর এখন কলেজ থেকেই এসেছি, অন্য কোথাও আড্ডা মারতে যাইনি। আচ্ছা, অনেক হয়েছে, আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না তোর সাথে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। আর সাগর কোথায়? সাগরকে তো দেখলাম না। আজকে কি দুজন আলাদা এসেছিস নাকি? তোদের মাঝে আবার ঝগড়া হয়েছে? তুমি একটু চুপ থাকো তো, এইসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি আমাকে একা ছেড়ে দাও, আর এত প্যারা দিও না তো আম্মু। কথাটি বলে মিতু সেখান থেকে চলে গেল। মিতুর আম্মু অনেকটাই অবাক, কারণ তার মেয়ে সবসময় সাগরের সাথে বাসায় ফিরে আসতো, আর সাগর আর মিতু দুজনে এসে বাসার ভেতরে হই হুল্লোড় চাপাই দিত। আর আজকে তার মেয়ে বাসায় একা ফিরেছে, এদিকে আবার মেয়ের মন খারাপ। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছে না মিতুর আম্মু। এইদিকে কি রে মা, তোর চোখে পানি কেন? তুই তো কলেজে গিয়েছিলি। কলেজের ছেলেরা কি তোকে কেউ কোনো বাজে কিছু বলেছে? দাঁড়া, তোর আব্বুকে বলতেছি। না, আম্মা আব্বুকে কিচ্ছু বলা লাগবে না, কারণ আমাকে কলেজের কোনো ছেলে ডিস্টার্ব করেনি। হয়তো আমার চোখে পোকা পড়েছে, তাই হয়তো পানি পড়তেছে। দেখ তো, চোখটা লাল হয়ে গিয়েছে মনে হয়। আমার সামনে একদম নাটক করবি না, বুঝেছিস? যা বলতেছি সোজা সাপটা উত্তর দে। আম্মু, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি রুমে যাচ্ছি। তোমার সাথে পরে বসে গল্প করব। এখন না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাতে চাই। প্লিজ তুমি আমাকে ডাকাডাকি করবে না। কথাটা বলে অভি তার আম্মুকে পাত্তা না দিয়ে উপরে চলে আসলো। অভির আম্মু তার মেয়ের দিকে তাকিয়ে আছেন। অভি প্রতিদিন বাড়িতে প্রবেশ করে উচ্চস্বরে আম্মু বলে চিৎকার দেয়, অথচ আজকে একদম নীরব। এর আগে অভি কোনোদিন তার আম্মুর সাথে এরকম ব্যবহার করেনি। সেটা ভেবে তার আম্মু টেনশনে পড়ে গেল, কারণ তার মেয়ের আজকে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তার মেয়ের মন খারাপ হয়ে আছে। অভি রুমে চলে আসলো, ফোনটা হাতে নিয়ে সাগরের নম্বরে ডায়াল করলো নিজের অনিচ্ছা সত্ত্বেও, কারণ সাগরকে সে প্রতিদিন এই সময় ফোন করে আর তার সাথে কথা বলে নিজের ভালো লাগাটা সব সময় পূরণ করে নেয়। কারণ সাগরকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, সে সাগরকে কখনোই ভুলতে পারবে না। কিন্তু আজকে যখন সাগরের এই অবস্থা দেখলো, তখন অভি যে নিজেকে কিভাবে কন্ট্রোল করে রেখেছে সেটা শুধু সে নিজেই জানে। অভির চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে মোবাইলের টাচের উপর। মোবাইলের উপরে পড়া পানি মুছে নিয়ে সাগরের নাম্বারে ডায়াল করছে অভি, কিন্তু সাগর ফোন তুলছে না দেখে অভির প্রচন্ড রাগ উঠে গেল। রাগে ফোনটা আছাড় মারলো, আর সাথে সাথে ফোনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অভি কান্না করতে করতে বালিশের উপর মাথাটা রাখলো। তার কান্নার আওয়াজ শুধু চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে সাগর অন্য কারো হতে চায়।
অভি সাগরকে এতটাই ভালোবাসে যেটা বলার বাইরে। কান্না করতে করতে কখন যে সে ঘুমিয়ে গিয়েছে সে নিজেই জানে না। আর অন্যদিকে মিতু শুয়ে শুয়ে ভাবছে সে নিজে সাগরকে কিভাবে বোঝাবে যে তার পক্ষে এটা কখনোই সম্ভব না। আর সমাজের লোক তাদের কি বলবে, তাদের দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি এরকম কিছু হয়ে যায়। কারণ যতই তারা নিজস্ব খালা ভাগ্নে না হোক, কিন্তু তাদের ফ্যামিলি বন্ডিংটা অনেক সুন্দর। এক ফ্যামিলি অন্য ফ্যামিলি ছাড়া কোথাও বের হতে চায় না। শুধু তাই নয়, তরকারি পর্যন্ত আদান প্রদান করে দুই ফ্যামিলির মধ্যে, তাদের এতটা বন্ডিং। মিতু আর কোনো কিছু ভাবতে পারছে না, তাই সে বিছনা ছেড়ে সাগরের বাসায় চলে আসলো। এসে দেখলো যে সাগর বাহিরে নেই। তাই সাগরের আম্মুকে জিজ্ঞেস করলো যে সাগর কোথায়। সাগরের আম্মুর কাছ থেকে শুনলো যে সাগর বাসায় এসে নাকি ঘুমিয়ে পড়েছে। মিতু সাগরের রুমে চলে আসলো। এসে দেখে রুমের দরজাটা খোলাই আছে। তাই আর কাউকে ডাকাডাকি করতে হলো না, সোজা রুমের ভেতরে প্রবেশ করে ফেললো। সাগর শুয়ে আছে একদম অন্ধকার রুমে, তাই মিতু লাইটটা জ্বালিয়ে দিল। সাগর, এই সাগর, শুনছিস? দেখ আমি এসেছি। সাগর কারো ডাক শুনে উঠে দেখলো মিতু তার রুমে। সাগর কোনো কিছু না ভেবে সোজা মিতুকে জড়িয়ে ধরলো অনেক শক্ত করে। মিতু হঠাৎ এমন পরিস্থিতিতে পড়বে বুঝতে পারেনি, আর তার এখন কি করা উচিত সে ভেবে পাচ্ছে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কি বলো, আমি ঠিক বলেছি না? মিতু কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ করে রইল। উম্মুয়া। এসব কি করতেছিস তুই? ছেড়ে দে আমাকে। আপু চলে আসবে কিন্তু রুমে। আমাকে একটু আদর করে দাও না, খুব ইচ্ছা করতেছে তোমার হাতের পরশ পেতে। দাও না একটু আদর করে। তোকে জুতা পেটা করবো শয়তান। তোর মাথা থেকে এই ভূত নামাবি কিনা তাই বল। তোমার সাথে এখন আমি সেক্স করব। মাথা ঠিক আছে তোর? কি আবোল তাবোল কথা বলতেছিস? আমি একদম ঠিক আছি, আর আমি তোকে ছাড়া বাঁচবো না। দেখ, তোর কি হয়েছে আমি জানি না, কিন্তু তুই যেটা করতেছিস সেটা কখনো সম্ভব না। সমাজের কথা ভাবতে হবে আমাদের। সমাজের লোক দিয়ে আমরা কি করব? সমাজের লোক কি সবসময় আমাদের পাশে ঘুরঘুর করবে, নাকি আমাদের সমালোচনা করার জন্য? তোর কথা আমি কিছু বুঝতেছি না। দেখ, আমি তোর সাথে রিলেশনে যেতে পারবো না। শরম করে না তোর আমার সাথে এরকম ভাবে কথা বলতে? তুই এখানে এসেছিস কিসের জন্য? আমাকে ভালোবাসার কথা বলার জন্য, নাকি উপদেশ দেওয়ার জন্য, নাকি মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য? তুই যে নোংরা ব্যাপারটা আমার সাথে করলি, অন্য কেউ হলে হয়তো তোকে এতক্ষণে পিটাই তো, কিন্তু আমরা দুজন একসাথে বড় হয়েছি, তার জন্য আমি তোকে কিছু বললাম না। ভবিষ্যতে এরকম কাজ করার চেষ্টা করবি না আমার সাথে, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না বলে দিলাম। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। তোর সাথে আজকের পর থেকে আমার কোনো কথা নাই। তাহলে আমার কথাটা শুনে যা। আমিও তোকে আমার ঘরের বউ বানিয়ে তারপর ছাড়বো। এর আগে তোর পিছন ছাড়তেছি না। আমার কথাটা ভালোভাবে মাথায় রাখিস। আচ্ছা, দেখা যাবে। এখন তোকে একটা কথা বলে যাই, যদি বেশি রকম বাড়াবাড়ি করিস আমার সাথে, তাহলে কিন্তু আমি পরিবারকে জানাতে বাধ্য হব। পরিবারকে তোকে কিছু বলতে হবে না, সময় হলে আমি সবকিছু সবাইকে বলবো। আর যদি তুই তার আগে কিছু বলিস, তাহলে তো আমার জন্য ভালোই হবে সেটা। তোর সাথে ফালতু কথা বলার সময় নেই আমার, তুই থাক এখানে। আমি আমার মতো চলে যাচ্ছি, আমার পিছনে আসার চেষ্টা করবি না। কথাটি বলে মিতু সেখান থেকে চলে আসলো। সাগর মিতুর পেছনে আসলো না, কারণ সাগর এখন অন্য একটা প্ল্যানিং করছে। মিতুর সাথে শারীরিক সম্পর্ক করবে, যে কোনো প্রকারে হোক সেই প্ল্যানিং করছে, কিন্তু কিভাবে করবে আর কোথায় করবে সেটা নিয়েই ভাবছে এখন সাগর। মিতু সেখান থেকে বেরিয়ে সোজা তার রুমে চলে আসলো, কারণ সন্ধ্যা পার হয়ে গেছে, এখন একটু পড়াশোনা করতে হবে আর ক্লাসের প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবে মিতু। তার জন্য সে তাড়াতাড়ি রুমে চলে আসলো আর পড়ার টেবিলে বসে পড়লো, মাথা থেকে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে। এদিকে অভি বারবার সাগরকে ফোন দিচ্ছে, কিন্তু সাগর ফোন রিসিভ করছে না। অভি রেগে যেই আম্মুর ফোনটা আছাড় মারতে যাবে, তখনই অভির ফোনটা বেজে উঠলো। ফোনটা চেক করে দেখলো সাগর ফোন করেছে, তাই অভি আর ফোনটা আছাড় মারলো না। কি হয়েছে? তুই এতবার ফোন দিছিস কিসের জন্য? আমার খোঁজ খবর নিতে চাচ্ছিস নাকি? দেখ, আমার এত খোঁজ খবর তোদেরকে নিতে হবে না তোর। তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারলি? আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবি। বেশি কথা বলতে পারবো না, কি বলবি তাড়াতাড়ি বল। আমার হাতে সময় খুবই কম। আরো কত কি শুনতে হবে, তার জন্যই তো অপেক্ষা করতেছি। থেমে গেলে কিসের জন্য বলো শুনি, আরো কত কি বলার ইচ্ছা আছে তোমার?
আমি এখন আর কোনো কিছু বলতে চাচ্ছি না তোকে। তুই বল, তুই কিসের জন্য আমাকে এতবার ফোন দিচ্ছিস? নিশ্চয়ই তোর কোনো আর্জেন্ট দরকার আছে, আমাকে বল। আচ্ছা, তুই এখন যেটা করতেছিস বা ভাবতেছিস, তোর মাথায় এখন যেটা চলতেছে, সেটা কি ঠিক করতেছিস তুই? একবার ভেবে দেখেছিস বিষয়টা নিয়ে? কি করতেছি না করতেছি সেটা আমার পার্সোনাল বিষয়, তাই না? আর তুই আমার ফ্রেন্ড, তো ফ্রেন্ডের মতো থাক। এর থেকে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করবি না আমার পার্সোনাল লাইফে। তোকে একটা কথা বলে রাখি, আজকে তুই আমার সাথে একটা মেয়ের জন্য খারাপ ব্যবহার করেছিস। সেই মেয়েটার জন্য একদিন এসে আমার কাছে কান্না করবি। সেই দিন এই প্রাণটাই তোর পাশে থাকবে, সেই মেয়েটা থাকবে না। কথাটা মাথায় রাখিস। আচ্ছা, যদি এরকম কোনো কিছু হয় তাহলে না হয় সেদিন তুই আমাকে তোর মতো কথা বলিস, আমি কিচ্ছু বলবো না, তোর কোনো প্রশ্নের প্রতি উত্তর দেব না। এখন তুই যেমন চুপ করে আছিস, ঠিক তেমনি তোর সামনে অপরাধীর মতো চুপ হয়ে থাকবো। আমি আশা করব এরকম সিচুয়েশন আমার সামনে আসবে না। আমি দোয়া করি সেই রকম সিচুয়েশন যেন তোর সামনে না আসে, কিন্তু আমার মনে হচ্ছে এইরকম সিচুয়েশনে পড়বি তুই। যখন পড়বো তখন দেখা যাবে, এখন তোর জ্ঞান দিতে হবে না। ফোন রাখ, কথা বলতে ইচ্ছে করতেছে না। তোর এই আজাইরা প্যাচাল শুনতে ইচ্ছে করতেছে না, ফোন রাখ। কথাটি বলে সাগর ফোনটা কেটে দিল। অভি কান্নায় আবার ভেঙে পড়লো, কারণ সে যাকে ভালোবাসে সে অন্য একজনকে ভালোবাসে। তার যে কি কষ্ট হচ্ছে সেটা অভি নিজেই জানে। সেই কষ্টটা কারোর সাথে শেয়ার করার মতো না, সেটা শুধু নিজের ভেতরে দাউ দাউ করে জ্বলতে লাগলো। কারো কাছে শেয়ার করতে গেলে তো নির্লজ্জ হয়ে যাবে, কারণ কিভাবে এটা অন্যকে বলবে? সে যাকে ভালোবাসে সেই ছেলেটি অন্য একজন মেয়ের জন্য পাগল, কিন্তু সেই ছেলের জন্য সে নিজেই পাগল। এটা তো একটা পাগল ছাড়া অন্য কারো ক্ষেত্রেই হতে পারে না। এদিকে আজাইরা মেয়েটা কিসের জন্য যে এত ডিস্টার্ব করে বুঝি না। কি দরকার আছে আমাকে ফোন দেওয়ার? আর আমার তো খোঁজ খবর নেওয়ার জন্য আমি নিজেই আছি। আমার টেনশনে আমি বাঁচি না, আর উনি রং দেখাইতে আইছে। ব্যবহার দেখলে মাথা পুরো গরম হয়ে যায়। আমি আছি একটা টেনশনে, সে আমাকে ফোন দিয়ে মজা নিচ্ছে। বিষয়টা একবার সমাধান করি, দেখ তোর কি অবস্থা করি। না, এইভাবে বসে থাকলে চলবে না, তাহলে আমি আমার ভালোবাসার মানুষটাকে কখনো কাছে পাবো না। আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেতে যেটাই করা লাগে আমি সেটাই করব। তাকে আমার কাছে যে কোনো প্রকারে নিয়ে আসবো। তাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু তার জন্য তো আমাকে কিছু করতে হবে, আর সেটা করতে গেলে তো তার কাছে আমাকে যাইতেই হবে, তার বিশ্বাস অর্জন করতে হবে আবার নতুন করে, তারপর তাকে সেই কাজের জন্য ব্যবহার করতে হবে। সাগর কথাটি ভেবে রুম থেকে বেরিয়ে তার আম্মুকে কিছু না বলে মিঠুদের বাসায় চলে আসলো। মিঠুর আম্মুর সাথে সাগরের সেই গভীর মিল, এক কথায় গলায় গলায় ভাব। কত যে কথা বলা হয় তাদের মাঝে তার ঠিক নেই। নানি নাতির মধ্যে তো এমনিতেই কথাবার্তা হয়, স্বাভাবিকভাবে কত মজা ঠাট্টা হাসি হয় তাদের মাঝে, তা বলার বাইরে। কি ব্যাপার, তোকে ইদানিং আমাদের বাসায় দেখা যাচ্ছে না, ব্যাপার কি? বাসায় কি গরুর মাংস নিয়ে এসেছিস নাকি, যে আমার বাসায় এখন দেখা যায় না? কি যে বলো না বুঝি না। আমি শুধু সকালের সময়টা তোমার বাসায় আসিনি, এখন তো আসলাম, তাই না? সকালবেলা আসিনি তাতে তুমি বলতেছো কতদিন থেকে আসি না, তাই না? আরে সব সময় আসিস, আর একটু সময় না আসলে তো মনে হবে যে কতদিন থেকে মনে হয় আসিস না। তাই জিজ্ঞেস করলাম, বাসায় গরুর মাংস নিয়ে এসেছিস নাকি, যার জন্য তোকে দেখা যাচ্ছে না? এখন কিন্তু তুমি আমাকে এক প্রকার ইনসাল্ট করতেছো, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। মজা নিচ্ছ তুমি, আমাকে নিয়ে এভাবে বলতে পারো না। তাহলে আমি আর আসবো না, সত্যি সত্যি। আচ্ছা হয়েছে, আর বাহানা করতে হবে না। আমার এখানে কিসের জন্য এসেছিস, নাকি আমার মেয়ের কাছে এসেছিস, কোনটা? তোমার কাছে এসে আমি কি করব? তোমার মেয়ের কাছে এসেছি তাকে একটু জ্বালাতন করার জন্য, দেখি কি করতেছে। কি আর করতেছে, রুমে হয়তো শুয়ে আছে, না হয় পড়তেছে বা ফোন চাপতেছে। এই তিনটা ছাড়া তো আর কিছু করে না। গিয়ে দেখ কি করতেছে, আমি রান্না করি, তারপর খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাবি। সাগর মিতুর রুমে চলে আসলো। মিতুর রুমে এসে দেখলো মিতু রুমের দরজা ভেতর থেকে খোলা রেখেছে। তাই কোনো কিছু না ভেবে সে মিতুর ঘরে ঢুকে গেল আর দেখলো মিতু টেবিলে বসে পড়াশোনা করছে।
সাগর কোনো শব্দ না করে চুপি চুপি করে মিতুকে পেছন দিকে গিয়ে জড়িয়ে ধরলো। হঠাৎ করে মিতুকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরার কারণে মিতু অনেকটা ভয় পেয়ে গেছে। সাগর হাত দিয়ে শক্ত করে ধরে রাখলো এবার মিতুকে, আর মিতু নড়াচড়া করতে লাগলো কে এসেছে তা দেখার জন্য। কিন্তু মিতু দেখতে পাচ্ছে না কে এসেছে, তাই অনেক শক্তি দেখাতে লাগলো, কিন্তু সাগরের সাথে শক্তি দিতে পারছে না সে, তাই সে হাতে কামড় বসিয়ে দিল। এবার সাগর মিতুকে ছেড়ে দিলেও একটু দূরে গিয়ে দাঁড়ালো এবং হাতটা নাড়াচাড়া করতে লাগলো। তুই এখানে এসেছিস কিসের জন্য? তুই না একটু আগে বললি আমার সাথে কথা বলবি না? আমি কখন বললাম আমার ভালোবাসার মানুষের সাথে আমি কথা না বলে থাকতে পারবো না? তুই হয়তো বলেছিস, এখন আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছিস। তুই আমাকে ভালোবাসিস কিন্তু কথাটা স্বীকার করতেছিস না, তাই তো? তুই এখন আমার রুম থেকে চলে যাবি। আমি পড়া পড়তেছি, ডিস্টার্ব করবি না, পরে আসবি। এখন যা, ভালো লাগতেছে না কোনো কিছু। তুই আমার সামনে আসবি না এখন। যাওয়ার জন্য তো আর এখানে আসিনি, এসেছি কিছু কথা বলতে। কথাগুলো মনোযোগ দিয়ে শোন, তাহলে তোর ভালো হবে। শুনতে চাচ্ছি না, তুই তোর বাসা চলে যা, বুঝছিস? আমার সাথে কথা বলার দরকার নেই তোর, আর আমার কোনো ভালো হবে না তোর কথা শুনলে। ভালো কথা, আমি যাচ্ছি তাহলে। আর শোন, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, এটা শিওর। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে, বুঝেছিস? তার থেকেও অন্য মেয়ে কে খুঁজে নে, তাহলে ভালো হবে আমার থেকে, বুঝছিস? আমি তোর সাথে প্রেম করব না কখনো, কারণ আমাদের সম্পর্কটা কখনোই আমাদের প্রেম করার মতো না। একটা কথা বলেছিলাম না তোকে, আমি ভালোবাসি। যখন খুশি যা ইচ্ছা তাই করব, দেখবি তুই আমার হয়ে যাবি, কল্পনাও করতে পারবি না। আচ্ছা, দেখা যাবে তোর কথা কতটা সত্যি হয়। আমি তো আমার মন প্রাণ, আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে তোর সাথে এরকম সম্পর্কে আমি না জড়াই, কারণ আমাদের সমাজের কথা আমাকে ভাবতে হয়। তুই হয়তো সমাজের লোকের ধার ধারিস না, কিন্তু আমার বাবার সম্মান, আমার পরিবারের সম্মান আর তোর পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমি এইরকম একটা সম্পর্ক কখনোই করব না। মিতুর কথা শুনে সাগরের প্রচন্ড রাগ উঠে গেল, তাই সে একেবারে মিতুকে থাপ্পড় মারতে গিয়েও থেমে গেল। তারপর রুম থেকে বেরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল। এবার সত্যি সত্যি করবে সেই কথা ভাবতে ভাবতে সে বাসায় চলে আসলো। কি হয়েছে তোর? আর তোকে এরকম মনমরা দেখাচ্ছে কিসের জন্য? আমাকে সত্যিটা খুলে বলবি তুই? আমার কোনো কিছু হয়নি, তুমি এখান থেকে যাও তো। আমার কোনো কিচ্ছু ভালো লাগতেছে না, তোমার সাথে এখন কথা বলতে ইচ্ছে করতেছে না, যাও। সেটা না হয় বুঝলাম, আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না তোর, কিন্তু তোর কি হয়েছে সেটা আমি শুনতে চাই। আর একবার যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু সোজা তোর আব্বুকে বলে দিব, তখন বুঝবি মজা কাকে বলে। অভি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। অভি অনেক চেষ্টা করেছে নিজেকে কন্ট্রোল করার, আম্মুর কাছ থেকে নিজেকে অনেকটা লুকিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু পারলো না। শেষ পর্যন্ত তার আম্মুর কাছে হেরেই গেল। অভি হাউমাউ করে কান্না করতে লাগলো। সেটা দেখে অভির আম্মু অভিকে জড়িয়ে ধরলো। তার মেয়ের কি এমন হলো হঠাৎ করে যার জন্য তার মেয়েকে এত গভীর ডিপ্রেশনে যেতে হচ্ছে দিনের পর দিন? তার কাহিনীটা কি সেটা শোনার আগ্রহ নিয়ে অভির আম্মু অভিকে মুখ থেকে সরিয়ে মুখ বরাবর নিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে শুনি আমার আম্মুর, যার জন্য আমার আম্মুটা নিজের এত বড় সর্বনাশ করে ফেলতেছে দিনের পর দিন? আমাকে কি বলা যাবে সেই ঘটনাগুলো বন্ধু হিসেবে? একজন আম্মু হিসেবে না ভেবে বন্ধু হিসেবে ভেবে আমাকে সবকিছু খুলে বলো। আম্মু, আমি আর নিজেকে সামলিয়ে রাখতে পারছি না। সাগর আমার সাথে এরকম করতেছে কেন? কেন? আমি কি ভুল করেছিলাম যার জন্য সাগর আমার সাথে এরকম করতেছে? আমি কেন সাগরকে পাবো না? আমি তো সাগরকে মন থেকে ভালোবাসি। কে ছেলেটা যাকে আমার মেয়ে ভালোবাসে, কিন্তু সেই ছেলেটা আমার মেয়েকে পাত্তা দিচ্ছে না? আমার মেয়েটা কি দেখতে এতটাই খারাপ যে একটা ছেলে আমার মেয়েকে পাত্তা দিচ্ছে না? আমি সেই ছেলেকে দেখতে চাই। তুমি তাকে দেখে কি করবে? সেই ছেলেটা তো অন্য একটা মেয়েকে ভালোবাসে। আমি যেমন সাগরকে ভালোবাসি, সাগরও তেমন অন্য একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সেই মেয়েটা সাগরকে ভালোবাসে না। কিন্তু তাকে আমি এত করে বোঝাতে চাইলাম যে সেই মেয়েটা তোমাকে কখনোই ভালোবাসবে না, কিন্তু সাগর আমার কথাগুলো শুনলো না। উল্টো আমাকে রাগ দেখিয়ে ফোন কেটে দিল, আর কখনো ফোন দিতে মানা করলো। তার জন্য এত মন খারাপ করতে হবে না পাগলি। দেখবি যদি তোর ভালোবাসা সত্যি হয় বা তোর ভালোবাসা পবিত্র হয়, সেই ছেলে তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে। আমার কথাটা মিলিয়ে নিস একদিন।
অভি তার আম্মুর কথা শুনে কান্না করতে করতে তার আম্মুকে জড়িয়ে ধরলো। তার আম্মু তাকে সান্ত্বনা দিতে লাগলো। তার আম্মুর মন খারাপ হয়ে গেল। যে মেয়েকে তারা এত ভালোবাসে সেই মেয়েটা একটা ছেলের জন্য এতটা কষ্ট পাচ্ছে। সেই বিষয়টা ভেবে অবিলম্বে নিজেকে অপরাধী মনে করছে এখন। আচ্ছা হয়েছে, এখন নিচে আয়, সবাই একসাথে খাবার খাবো। তুই যদি এই বাড়িতে হাসি খেলা না করিস, সবার সাথে খুনসুটি না করিস, তাহলে এই বাড়িতে কি কোনো আনন্দ হয় বল? তুই এইভাবে মনমরা হয়ে থাকলে বাড়িটাও মনমরা হয়ে থাকবে, তাই না? আমার এখন কোনো কিছু ভালো লাগতেছে না, আমি পরে আসবো বাহিরে। তোমরা এখন কি সবাই খাওয়া দাওয়া করে নাও। আমার এখন খেতে ইচ্ছে করতেছে না, আমি পরে খেয়ে নেব। ভালো লাগতেছে না, আমি এখন একটু ঘুমাতে চাই। অভির আম্মু অভির কথায় কান্না দিয়ে অভিকে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। কারণ অভির আম্মু ভালো করে জানে একাকিত্বে থাকলে অভি নিশ্চয়ই একটা অঘটন ঘটাবে। তাই একাকিত্ব কাটানোর জন্য বাহিরে নিয়ে আসলো আর সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। এইদিকে কি ব্যাপার, এরকম করে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? একবার দেখলাম বাসা থেকে বেরিয়ে যাচ্ছিস, আবার দেখছি তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসতেছিস। আসলে তোর মতটা কি, আর তুই কি করতে চাচ্ছিস? তোর বিষয়বস্তু আমি কোনো কিছুতেই বুঝতে পারছি না। তোমাকে কোনো কিছু বুঝতে হবে না, তুমি তোমার কাজে মন দাও, আমাকে আমার কাজ করতে দাও। আমার কাজে নাক গলাতে আসবে না। তুমি তোমার হাতের কাজগুলো শেষ করো, আমি কোনো কিছুই করতেছি না, আমি ঠিক আছি। বেশি রকম বাড়াবাড়ি করবি না, তোর আব্বু খুব শীঘ্রই বাসায় ফিরে আসতেছে, তাই নিজেকে কন্ট্রোল রাখ। বেশি উচ্ছৃঙ্খল হতে যাবি না, তাহলে দেখবি যে তোর আব্বুর কাছে হাতে নাতে ধরা খেয়ে যাবি আর পিটুনি খাবি, তখন আমাকে কোনো কিছু বলতে পারবি না। সেটা আমি দেখে নেব, আমি আমার লিমিট মতোই আছি, তোমাকে জ্ঞান দিতে হবে না। এখন মাথা গরম আছে, কোনো কথা বলবা না। এখন আমি উপরে যাচ্ছি আমার রুমে, তুমি তোমার কাজগুলো শেষ করো। কথাটা বলার পর সাগর উপরে চলে গেল। কিন্তু সাগরের আম্মু ভাবছে সাগরের কি এমন হয়ে গেল যার জন্য সাগরের এত পরিবর্তন। সাগর কখনো তার সাথে এরকম ব্যবহার করেনি, কিন্তু আজ হঠাৎ করে তার কি এমন হয়ে গেল যে সাগরের আম্মু কোনোভাবেই এই ব্যাপারটা মেনে নিতে পারছেন না। সাগরের এরকম পরিবর্তন, যে সাগর কোনোদিন তার আম্মুর সাথে এভাবে বাজে ব্যবহার করেনি, তার হঠাৎ আবার কি হলো? সাগরের আম্মু এ নিয়ে খুব ভাবছে। তার ছেলেটা কি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে? তার ছেলে কি কোনো কিছু নেশা জাতীয় দ্রব্য পান করা শুরু করে দিল, যার জন্য এরকম ব্যবহার করছে? আর আজকে থেকে তার সবকিছু পরিবর্তন লাগছে। এইদিকে সাগরকে যে আমি কিভাবে বোঝাই যে এটা সম্ভব না। আমি তোর খালা, যদিও দূর সম্পর্কের খালা, তাও তো সম্পর্কে খালা। আর সমাজের লোক তো আমাদেরকে নিয়ে নানা ধরনের মন্তব্য করবে। আমার বাবার একটা মান সম্মান আছে, তার বাবারও একটা মান সম্মান আছে। তারা বাইরে থাকে, তাদের লোক লজ্জায় পড়তে হবে। সব সময় তাদেরকে সবাই খোঁটা মেরে কথা বলবে। তাদের যে সম্মানটা আছে সেই সম্মানটা আর থাকবে না। আমাদের ফ্যামিলির সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে চিরদিনের জন্য। বর্তমানে যে সম্পর্কটা আছে সেটা কখনোই আর থাকবে না। সেই কথাটা তাকে কিভাবে বোঝাই, তার মাথায় যে ভূত চেপে গেছে। বাদরটা কি দেখে আমাকে পছন্দ করলো সেটাই আমার মাথায় আসছে না। আর আমি তো ততটা সুন্দরী না। যাই হোক, এত ভেবে লাভ নেই, এর একটা বিহিত করতে হবে। হয়তো আমাকে এখান থেকে কিছুদিনের জন্য বিদায় নিতে হবে, না হলে সাগর কোনোভাবেই মানবে না। সেটা আমি ভালো করেই জানি। এই বয়সে এসে ভুলভাল কিছু করতে পারে, সেটাই স্বাভাবিক। যদি তার সাথে আমার খালা ভাগ্নির সম্পর্ক না হতো, অন্য কোনো সম্পর্ক হতো, তাহলে হয়তো একটু ভেবে দেখতাম যে তার সাথে সম্পর্কে জড়ানো যেত, বা পরিবারকে একটু বুঝিয়ে নিতাম যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদেরকে এক করে দিলে ভালো হয়, না হলে আমরা পরিবার ছেড়ে চলে যাব। তাহলে আমাদের পরিবার বুঝে নিত আর আমাদের এক করে দিত। কিন্তু আমাদের সম্পর্কটা তো একটু দেখতে হবে, আর সাগরকেও তো সেটা বুঝতে হবে। উফ, আর কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। কি করব আর কি করব না ভেবে পাচ্ছি না। সাগর এইরকম আচরণ করবে আমার সাথে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তার সাথে ছোট থেকে বড় হয়েছি। সাগর কখনো আমাকে বলেনি যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আজকে হঠাৎ করে তার কি হয়ে গেল এটা নিয়ে আর ভাবতে পারতেছি না আমি। আর যত ভাববো ততই আমি মেন্টাল হয়ে যাব। এত দ্রুত মেন্টাল হতে চাচ্ছি না।
এখন আমাকে ফ্রেশ মুডে থাকতে হবে, না হলে তো সমস্যা হয়ে দাঁড়াবে। এটা নিয়ে আর ভাবতে পারতেছি না। প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, আপনারাই ভাবুন, কি আর বলবো। বিষয়টি নিয়ে বারবার নিজেকেই নিজের কাছে বারবার লজ্জায় পড়তে হচ্ছে। সবার সাথে কথা বলে আড্ডা দিয়ে এখন কেমন লাগতেছে? নিজেকে সবসময় হালকা রাখবে, দেখবে যে টেনশন মুক্ত থাকবে, শরীর ঠিক থাকবে। না হলে সবসময় টেনশনে থাকলে শরীরে নানা ধরনের রোগ বসবাস শুরু করে দেয়। তোমার মতো আম্মু যেন প্রতিটা ঘরে ঘরে থাকে, প্রতিটা মেয়েকে যেন বোঝানোর ক্ষমতা রাখে আমার আম্মুর মতো। হয়েছে, এত আম্মুর প্রশংসা করতে হবে না। শোনো মন দিয়ে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি নিজেকে ঠিক রাখবে। দেখবে সেই ছেলে সত্যি একদিন ধোঁকা খেয়ে তোমার কাছে চলে আসবে। আম্মু, আমি সত্যি ছেলেটাকে অনেক ভালোবাসি। যেদিন তাকে প্রথম দেখেছিলাম তখন থেকে আমার মনে হয় অন্যরকম একটা আনাগোনা শুরু হয়ে গিয়েছে তার জন্য। কিন্তু সেটা আমি নিজেও জানি না। আমি তোমাকে বিষয়টা বলতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি। তুমি আবার কি না জানি বলো, তাই তোমার সাথে এই কথাটা শেয়ার করে দিই। বাকি সব কথাই তো তুমি জানো আমার। আচ্ছা, যেটা হওয়ার হয়ে গেছে, ভালোই হয়েছে। এখন তুই নিজেকে সবসময় শান্ত রাখবি, আর ছেলেটা থেকে একটু বর্তমানে দূরে থাকার চেষ্টা কর। দেখবি ছেলেটা তোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিনা। তোমার এই কথাটা মনে হয় আমি রাখতে পারবো না, কারণ সাগরের সাথে আমি এক মুহূর্তেও কথা না বলে থাকতে পারবো না। মনে হবে যে আমার দম বন্ধ হয়ে যাবে। আচ্ছা আম্মু, তুমি কি আব্বুকে ছাড়া থাকতে পারবে? আমি তো বিষয়টা বুঝতে পারছি। আমি একজন মেয়ে, আমিও এই জিনিসগুলো পার করে এসেছি, তাই আমাকে এই বিষয়ে জ্ঞান না দিলে ভালো হবে। আর তোকে বেশি আস্পর্ধা দিলে আবার বেশি রকম মাথায় চড়ে বসবি, সেটাও কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। যেটা করতে বলতেছে তুই শুধু সেটাই করবি, এর থেকে বেশি কিছু করার চেষ্টা করবি না, বলে দিলাম। অভি তার আম্মুকে আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ সেখান থেকে নিজের রুমের দিকে চলে আসলো। রুমে এসে নিজের ভাঙা ফোনটার দিকে তাকিয়ে রইল। তখন রাগ করে ফোনটা ভাঙলেও এখন খুব খারাপ লাগছে। এখন এই ফোনে যত স্মৃতি জড়িয়ে আছে সেটা সেই ফোন আর অভি নিজেই জানে, কারণ সাগরের সাথে কত দুষ্টুমি খুনসুটির ছবি ছিল এই ফোনে। ওইগুলো কি আবার ফেরত পাবে? সেটা ভাবতেই, সাগরের কথা মনে পড়তেই আবার তার মনটা খারাপ হয়ে গেল। সাগরকে আবার ফোনে ট্রাই করতে লাগলো। সাগরের ফোন বন্ধ দেখাচ্ছে। অভি নিজেকে নিরাশ ভেবে বিছানার উপর শুয়ে পড়ল। তার মাথায় এখন একটাই টেনশন ঘুরপাক খাচ্ছে, সাগর কি তার জীবনে ফিরে আসবে? সাগর, আমি কি দোষ করেছিলাম? আমার কি ভুল ছিল? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমি তো তোমাকে শুধু আমার করে নিতে চেয়েছিলাম। কেন তুমি একটা অন্য মেয়ের পেছনে ছুটতেছো কেন? তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। সে তো তোমার খালা সম্পর্কে, তাহলে কেন তুমি তাকে ভালোবাসো? আমি কি দোষ করেছিলাম? আমি কি দেখতে খারাপ? আমি কি তার তুলনায় কম সুন্দরী? নাকি যে তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করতেছো? আমি তোমাকে ভালোবাসি সাগর, প্লিজ ফিরে আসো আমার জীবনে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সাগর, প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো সাগর। কথাগুলো আনমনে বলতে বলতে অভি কান্না করতে লাগলো। অভির কান্না যেন বাদ মানছে না। অভি নিজের কান্না থামাতেও পারছে না, কি করবে ভেবে পাচ্ছে না। অভির ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে কি করবে কোনো কিছুই তার মাথায় আসছে না। অভির ভেতরে যে কি পরিমাণ একটা যন্ত্রণা হচ্ছে সেটা একমাত্র অভিই বুঝতে পারছে। অভি যতই ভাবছে যে সে সাগরের কথা ভাববে না, সে ঘুমানোর চেষ্টা করবে, কিন্তু সে পারছে না। বারবার সাগরের সাথে খুনসুটি কথা বলা, খুনসুটি আড্ডাটা খুব মনে পড়ছে অভির। অভি এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়াতে পারছে না। কোথায় কি করবে না করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না। হঠাৎ করে অভির আম্মু রুমে এসে দেখে তার মেয়ের অবস্থা একদম নাজেহাল। এই অবস্থায় মেয়েকে দেখে অভির আম্মুর খুব টেনশন হয়। মেয়েকে এখন স্বাভাবিক করবে কিভাবে সেই টেনশনে অভির আম্মুর ঘুম হবে না এখন। মারে, তুই এসব কি করতেছিস? প্লিজ সবকিছু ভুলে যা আর আমাদের সাথে সবসময় থাকার চেষ্টা কর, তাহলে দেখবি তুই এই ডিপ্রেশনে থাকবি না। তুই যদি কোনো কিছু করে ফেলিস ভুলবশত, তাহলে আমরা কি করে বেঁচে থাকবো বল? হঠাৎ করে অভি তার আম্মুর কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠল আর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো।
কিন্তু তার আম্মুর কাছ থেকে লুকিয়ে রাখতে পারলো না নিজেকে। আবার তার আম্মুর কাছে ধরা খেয়ে গেল সে। কই, আমি তো এখন স্বাভাবিক আছি, আর আমার চোখে পোকা পড়েছে, তাই চোখ দিয়ে একটু জল পড়তেছে। তুমি তো দেখতে পাচ্ছ চোখ কিরকম লাল হয়ে আছে, আর কান্না করলে তো চোখ লাল হয়, তাই না? আমি ছোট বাচ্চা না যে তুই যেটা বলবি আমি সেটাই মেনে নেব, বুঝছিস? আমি বুঝি কোনটা কান্না করে চোখ লাল করা আর কোনটা চোখে পোকা পড়ে চোখ লাল করা, সেটা আমি ভালো করে জানি। তাই এখন আমার সাথে চল, তোকে আর কখনো আমি একা থাকতে দিচ্ছি না। আম্মু, আমি ঠিক আছি, তুমি বাইরে যাও, আমি একটু পর তোমার ওইখানে যাচ্ছি। এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না, এখন তুই আমার সাথে যাবি, এটাই আমার শেষ কথা। কারণ আমি তোকে কখনো আর একা রাখতে চাই না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা তোকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না। কথাটি বলে অভির আম্মু অভিকে নিয়ে বাহিরে চলে আসলো। কারণ অভিকে তার মা এতটাই ভালোবাসে যেটা বলার বাহিরে। আর অভি হচ্ছে এমন একটা মেয়ে, তাদের ফুল ফ্যামিলির মধ্যে সে বড় মেয়ে, তার উপর সবার একটা আলাদা ভালোবাসা আছে। আর অভিকে সবাই অনেকটা ভালোবাসে ছোট থেকে, কারণ সে বাসার প্রথম সন্তান ছিল, আবার প্রথম মেয়ে, তার প্রতি সবার একটা অন্যরকম ভালোবাসা। তাই অভি তার আম্মুকে কোনো কিছু বলার সাহস পেল না, কারণ অভি জানে যে তার আম্মু যখন রেগে যায় তাকে সবাই ভয় পায়। তাই অভি তার আম্মুর কথা শুনছে, কোনো কিছু বলছে না তার আম্মুকে। এইদিকে কোথায় যাচ্ছিস আবার এই ভর দুপুরে? এই সময় তো তুই ঘুমিয়ে থাকিস, আজকে আবার কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, এই তো আমি একটু বাইরে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। বাসার বাইরে আমার একটু জরুরি কাজ আছে, সেখানে যাচ্ছি। তুমি তোমার মতো তোমার কাজ করো। কি ভেবেছিস তুই? তোর যা ইচ্ছা তাই করবি, তোকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? কি পেয়েছিস তুই? আম্মু দেখো, এখন আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না, আমি যাচ্ছি, পরে এসে তোমার সাথে কথা হবে। তোর কি মনে হচ্ছে না তুই আমার সাথে তর্ক করতেছিস আর তুই আমার সাথে বেয়াদবি করতেছিস? দেখো আম্মু, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো, এখন আমাকে যেতে দাও। আমি কোনো কথা শুনতে যাচ্ছি না, এই ভর দুপুরে তুই কোথাও যাবি না, এটাই আমার শেষ কথা। তুই এখনই রুমে যাবি আর গিয়ে ঘুমিয়ে পড়বি। আর আমার উপর যদি আরেকটা কথা বলিস তাহলে কিন্তু তোর খারাপ হয়ে যাবে। সাগর তার আম্মুর মুখের দিকে তাকিয়ে থাকে। তার আম্মু সত্যি আজ অনেকটা রেগে গিয়েছে, তাই ভয়ে আর কোনো কিছু বলার সাহস পেল না। চুপচাপ সেখান থেকে গুটিসুটি মেরে নিজের রুমের দিকে চলে আসলো। আর সাগর মনে মনে ভাবছে আজকের প্ল্যানিংটা তাহলে কাজ দিল না, অন্য একটা প্ল্যানিং করতে হবে। তার আম্মু তার প্ল্যানিংটাকে নষ্ট করে দিল। ধুর, এখন তার জন্য আবার নতুন করে প্ল্যানিং করতে হবে। ধুর, ভাল লাগে না। কথাটা বলে সাগর বিছনার উপর শুয়ে পড়ল। সাগর মনে মনে ভাবতে লাগলো আবার যে কবে সেই সুযোগটা আসবে আর প্ল্যানিংটা নতুন করে করতে হবে, সেটা ভাবতে ভাবতে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে আম্মু, আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই, মানে আমার পুপির কাছে অনেক দিন থেকে পুপির কাছে যাওয়া হয় না। তুমি আব্বুকে বলে সবকিছু রেডি করতে বলো, আমি খুব তাড়াতাড়ি পুপির কাছে চলে যাব। সাগর কি করে যাবে? সাগর তো গতবার এসে বলেছিল সেখানে আর সাগর যাবে না। তুই আবার বলতেছিস তুই তোর ফুপির কাছে যাবি। সাগর কি রাজি হয়েছে যাওয়ার জন্য? সাগর এবার আমার সাথে যাচ্ছে না, আমি একা যাচ্ছি। আর তুমি আব্বুকে বলে সবকিছু রেডি করে রাখো, আমি 2-1 মধ্যে চলে যাব। কি বলতেছিস? সাগর যাবে না, তুই একা যাবি? ব্যাপার কি? সাগরের সাথে তোর ঝগড়া হয়েছে নাকি? ইদানিং দেখতেছি সাগর আমাদের বাসায় বেশি আসে না। তুই সাগরদের বাসায় যাওয়া আশা করিস না, ব্যাপার কি? এখানে আবার কিসের ব্যাপার থাকতে পারে তুমি বলো? আমি এবার পুপির কাছে একা যেতে চাচ্ছি, কারণ আমার সাথে পুপির অনেক কথা রয়েছে। সাগর গেলে তো ডিস্টার্ব করবে আমাদের। আচ্ছা, তোর ইচ্ছা পূরণ করে দিচ্ছি। তোর আব্বুকে জানিয়ে দিচ্ছি যে তার মেয়ে তার বোনের বাসায় যাওয়ার জন্য বেকুল হয়ে আছে, সব কিছু রেডি করতে। ধন্যবাদ আম্মু, তাহলে আমি উপরে গেলাম। আমার কিছু গোছগাছ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তুমি বাকি কাজগুলো করে শেষ করো, রাত্রে কথা হবে এই বিষয় নিয়ে। কথাটা বলে মিতু সেখান থেকে উপরে চলে আসলো। মিতু মনে মনে ভাবতে লাগলো যাই হোক সাগরের থেকে বাঁচবো এবার।
আর তার যন্ত্রণাগুলো আমাকে আর সহ্য করতে হবে না। আর আমি না থাকলে হয়তো কিছুদিনের মধ্যে তার এই পাগলামোগুলো শেষ হয়ে যাবে। তারপর না হয় বাসায় ফিরে এসে তাকে সান্ত্বনা দেব। এমনিতেই ঠিক হয়ে যাবে, কিছুদিন কষ্ট হবে তার, সেটা আমি জানি। কারণ তাকে দেখে বোঝা গিয়েছে সে আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। কিন্তু কি করব, আমাদের সম্পর্কটা তো অন্যরকম। এদিকে আমি তোকে কোনো কিছু জিজ্ঞেস করলে তুই সোজাসুজি উত্তর না দিয়ে আমাকে আবার ঘুরে প্রশ্ন করছিস। ব্যাপার কি বুঝলাম না। ইদানিং কি তুই বড় হতে চাচ্ছিস আমার থেকে? আম্মু, তুমি সবসময় এভাবে রাগ দেখাও কেন? আমি তো বললাম আছে একজন মেয়ে বান্ধবী, তো থাকতেই পারে, তাই না? আমারও বান্ধবী ছিল, কারোর সাথে একটু বেশি মিল ছিল, কারোর সাথে একটু কম মিল ছিল। আবার এমন বান্ধবী ছিল যাকে মনের সব কথা খুলে বলা যায়। তোর কি এরকম কেউ আছে? আছে, কিন্তু কেন? কি করবে তাকে দিয়ে? সেটা তো বলবে, তাই না? কি আর করব, তাকে হত্যা করে তোকে খাইয়ে দেব, বুঝছিস? এখন চুপচাপ তার নাম্বারটা আমাকে দে। তার সাথে আমার কিছু কথা আছে। অভি তার আম্মুকে ভালো করে জানে, যেটা বলবে সেটাই করবে। তাই কোনো কিছু প্রশ্ন না করে অভি তার আম্মুকে মিতুর নাম্বারটা দিয়ে দিল। আম্মু, তাকে বেশি কিছু বলিও না এই বিষয় নিয়ে, তাহলে হয়তো ঝামেলার সৃষ্টি হতে পারে। আমাকে কিছু বলতে হবে না, তুই এখন যা, তোর বোনগুলোর সাথে একটু কথা বল, দেখবি ভালো লাগবে। আমি তার সাথে একটু কথা বলি। অভি চুপচাপ করে সেখান থেকে চলে আসলো তার ছোট বোনদের কাছে। তার ছোট বোনরা লুডো খেলছে। অভি মাঝখানে এসে বসে পড়লো দেখে সবাই অভিকে ঘিরে ধরে দাঁড়িয়ে পড়লো, আর এক একজন এক একটা বাহানা করতে লাগলো। অভি হাসি মুখে সবার বাহানাগুলো পূরণ করতে লাগলো। আর এদিকে নম্বরটা নিয়ে অভির আম্মু মিতুর নম্বরে ডায়াল করলো। হঠাৎ করে মিতুর ফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নম্বর। ফোনটা রিসিভ না করে রেখে দিল। অভির আম্মু বুঝতে পারছে বিষয়টা কি। অচেনা নম্বর, একটা মেয়ে মানুষ ফোন ধরবে না, এটাই স্বাভাবিক। অভির আম্মু আবার মিতুকে ফোন দিতে লাগলো। এভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার ফলে মিতুর রাগ উঠে গেল। তাই ফোনটা রিসিভ করতে বাধ্য হলো এক প্রকার। আপনি কি এতটাই অবুঝ যে একটা মানুষ ফোন ধরতেছে না, তাকে বারবার ফোন দেওয়ার কি আছে? তোমার নাম নিশ্চয় মিতু, আর আমি অভির আম্মু। সরি আন্টি, আমি চিনতে পারিনি, মাফ করবেন। সরি আন্টি, আমি আপনাকে চিনতে পারিনি। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই সুস্থ আছে। আপনার পরিবারের সবাই কেমন আছে? আর অভিকে তো পাওয়াই যাচ্ছে না, ব্যাপার কি? তার কি কোনো সমস্যা হয়েছে? একটু সমস্যা হয়েছে, তার জন্য তোমাকে ফোন করলাম। তুমি কি এখন আমাদের বাসায় আসতে পারবে, যদি তোমার কোনো সমস্যা না থাকে? কারণ এই কথাগুলো ফোনে বলা সম্ভব না। আচ্ছা আন্টি, বিকেলে আমি আপনাদের বাসায় আসব, সমস্যা নেই। তখন এই বিষয় নিয়ে কথা হবে। মন খারাপ করবেন না, দেখবেন সব কিছু একসময় ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে বিকালে আমাদের বাসায় আসো, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, ভুলে যেও না আবার। কি যে বলেন আন্টি, আপনি বলছেন আর আমি আসবো না? এটা কোনো কথা হলো? আমি বিকেলে চলে আসব, সমস্যা নেই। তারপর অভির আম্মু ফোনটা কেটে দিয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস নিল। তার একটাই টেনশন, তার মেয়েটা কত হাসি খুশি থাকতো আর এখন সব সময় মনমরা হয়ে থাকে। এই মনমরা স্বভাব তার আম্মুর কাছে একদম ভালো লাগে না। অভি তার আম্মুর দিকে তাকিয়ে দেখে তার আম্মু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই অভি সেখান থেকে উঠে তার আম্মুর কাছে চলে আসলো। তার আম্মুর কাছে এসে তার আম্মুর পাশে বসে পড়লো। অভি তার আম্মুর হাতে হাত রেখে তার আম্মুর সাথে কথা বলতে শুরু করলো। আম্মু, আমি জানি আমার জন্য তুমি আজকে অনেক কষ্টে আছো, কিন্তু কি করব, আমি অনেক চেষ্টা করতেছি যে আমি কষ্ট পাবো না, কিন্তু তার কথাগুলো মনে পড়লে আমি থাকতে পারতেছি না, আমি নিজেও জানি না। ছেলেটা তোকে যদি একটু পছন্দ করতো তাহলে না হয় আমি তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম। ছেলেটা তো তোকে ফ্রেন্ড হিসেবে দেখে, তোকে তো তার বউ হিসেবে দেখে না। যদি একটু মেনে নিত তাহলে আমি অনেক ছোট হয়েও তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম, কিন্তু যে তোকে সহ্যই করতে পারছে না, এখন সেখানে আমি কি করে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাই বল?
আমার জন্য তোমাকে এত ছোট হতে হবে না। তুমি যেখানে আছো সেখানেই থাকো। তোমার সম্মানটা আমি কখনো নষ্ট হতে দেব না। আব্বুকে এসব কিছু বলিও না, আবার আব্বু আবার রেগে যাবে। তাই যা হচ্ছে তুমি আব্বুকে জানাবে না। তোর কথা শুনে একটু হলেও খুশি হলাম, কারণ তুই একটু হলেও বুঝতে পেরেছিস। আচ্ছা বাদ দাও, আমি ছোটদের সাথে আছি। তুমি নিজের কাজগুলো গিয়ে শেষ করো, আমাকে আর পাহারা দিতে হবে না। অনেক দিয়েছো, আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি। তুমি বারবার আমার দিকে তাকিয়েছিলে আমি কোথাও যাই কিনা। আমি কোথাও যাব না, আমি ছোটদের সাথে আছি। তুমি যাও, গিয়ে তোমার হাতের কাজগুলো শেষ করে নাও। অভির আম্মু অভিকে সান্ত্বনা দিয়ে নিচে চলে আসলো, আর অভি তার আম্মুর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অভি শুধু মনে মনে ভাবছে তার আম্মু আজকে যদি না থাকতো, তবে আজকে এতক্ষণে একটা অঘটন ঘটিয়ে ফেলতো। কারণ তার মাথায় যে কি চলছে সেটা অভি নিজেই জানে। তার আম্মু তাকে এতটা গাইড দিল, সেটা ভেবে অবাক অভি। কোনো কিছু না ভেবে ছোট বাচ্চাদের কাছে আবার চলে গেল। পিচিদের সাথে মনটা ভালো থাকবে, কারণ ছোটদের সাথে একবার মিললে মন এমনিতেই ভালো থাকে। এইদিকে আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তুমি কোনো কথা বলবে না আমার কথা শেষ না হওয়া পর্যন্ত। আচ্ছা বল, কিন্তু কোনো বেয়াদবি কথা যদি বলিস তাহলে কিন্তু থাপ্পড় খাবি। আমি মিতুকে বিয়ে করতে চাই, কারণ আমি তার সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি। তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। সেটা তো আমার নিজের খালা নয় যে তাকে বিয়ে করা যাবে না, তাই না? তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস এসব আবুল তাবুল কথা? মিতু হচ্ছে আমার বোন আর তোর খালা। আর খালাকে কেউ কখনো বিয়ে করে? সে তোর নিজের খালা না হলো সম্পর্ক তো তোর খালাই হয়, তাই না? আমি কিছু শুনতে চাই না। আমি শুধু জানি মিতুকে আমার করে দিবা। তোমরা কাজ শুরু করো, আর কোনো কথা শুনতে চাই না। তোর মাথা ঠিক আছে? তুই কি বলতেছিস ভেবে দেখেছিস? আবার আমি কোন মুখ নিয়ে আমার বোনকে বলবো, বোন তোকে আমার ছেলেকে বিয়ে করতে হবে? শরম করে না তোর এইসব কথা ভাবতে? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখন মিতুকে আমার মনের কথাটা জানাবে, আর তুমি সেটা করে দেখাবে। মিতুকে আমার করে চাই চাই, আর কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে এনে দেবে, এটাই শেষ কথা। সাগরের আম্মু সাগরের কথা শুনে নিশ্চুপ হয়ে গেল। কি বলবে, ছেলেকে কি উত্তর দেবে সেটা ভেবে পাচ্ছে না। কারণ সে কিভাবে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, আর মিতু সাগরের খালা আর তার বোন। তার আম্মুকে সাগরের আম্মু গুরুজন হিসেবে মেনে এসেছে। এখন কিভাবে তাকে গিয়ে বলবে তার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেওয়ার কথা? লজ্জার একটা ব্যাপার আছে না? আর সমাজের কথা তো ভাবতে হবে। সমাজের লোক তো তাদেরকে নিয়ে নানা ধরনের ঠাট্টা শুরু করে দেবে, এটা তো ভালো দেখাবে না। এখন ছেলেকে কি করে সেই কথা বোঝাবে সেটা ভেবে পাচ্ছে না সাগরের আম্মু। কি হলো, এভাবে চুপ করে আছো কেন? কিছু বলতেছো না কিসের জন্য? কি করবে আর কি না করবে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? তুমি যেটাই করো না কেন, আমি মিতুকে চাই। মিতুকে বাদে অন্য যে কোনো মেয়েকে যদি পছন্দ করে থাকিস তাহলে বল, আমি তার সাথে তোকে বিয়ে করাবো। আর মিতুর সাথে তোর বিয়ে হবে না, এটাই শেষ কথা। কারণ মিতু তোর সম্পর্কে খালা হয়, আর আমি কখনই এই কাজটা করতে পারবো না। সমাজের কথা আমাকে ভাবতে হবে। তোর বাবাকে সবাই থুতু ছিটাবে তোর পাগলামোর জন্য, তো তোর বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। দেখো, এখন আমি ভালোভাবে বলতেছি, তুমি করছো না, কিন্তু যখন আমি একটা অঘটন ঘটাবো তখন কিছু বলতে পারবে না। আমি তোর আব্বুর সাথে কথা বলে দেখি সে কি বলে। আমি তার সাথে কথা বলবো, তাকে আমি সব জানাবো, তারপর বাকি কথা তোকে জানাবো। এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। সাগর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে সরে গেল। সে ভালো করে জানে তার আম্মু সবসময় সব আবদার পূরণ করে থাকে, তার এই আবদারটাও পূরণ করবে। তাই সেখান থেকে আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ সেখান থেকে উঠে রুমে চলে আসলো। ওর ফোনটা হাতে নিয়ে দেখে যে অভির ফোন থেকে অনেকবার ফোন এসেছিল, কিন্তু অভির সাথে এখন কথা বলার মুড নেই সাগরের। তাই ফোনটা রেখে দিয়ে বিছনায় শুয়ে পড়লো। ঘুমানোর প্রস্তুতি নেবে এমন সময় আবার সাগরের ফোন বাজতে শুরু করলো। সাগর ফোনের দিকে তাকিয়ে দেখে অভির নম্বর থেকে আবার ফোন এসেছে। তাই এবার বাধ্য হয়ে সাগর ফোনটা ধরলো। অভি অনেকবার ফোন দিচ্ছে, তাই এবার একটু কথা বলতে হবে। সে যাই হোক বন্ধু তো,
বন্ধুর সাথে কথা বলা যায়। কি রে, এতবার ফোন দিয়েছিস কিসের জন্য? খুব জরুরি দরকার নাকি? এখন তো আমার সাথে কথা বলা যায় না, তাই না? এখন তো সবসময় বিরক্ত, মানে বিজি থাকিস। ব্যস্ত মানুষের ডিস্টার্ব করলাম না তো? তখনকার জন্য সরি, তখন মাথা ঠিক ছিল না। কি ভুলভাল বলে দিয়েছিস সেটা তুই এখনো ধরে আছিস? আমি তো ভেবেছি তুই ওসব ঝেড়ে ফেলে দিয়েছিস মাথা থেকে। এখন দেখতেছি সেটা ধরে এখনো বসে আছিস তুই। আচ্ছা বল, শুনি কি হয়েছে তোর? আমার আবার কি হবে? আমার তো কিছু হয়নি। এখন বল, তোর খবর কি? তার সাথে কি কথা হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে নাকি এখনো ঝগড়া চলতেছে তোদের মাঝে? যা চলছে ভালোই চলতেছে। মনে হয় তাকে বিয়ে করব আমি, কারণ তাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই তো জানিস তার সাথে একসাথে বড় হয়েছি। সেটা তো ভালো কথা, বিয়ে করবি ভালো কথা। আমাকে দাওয়াত দিস, বিয়ে খেতে যাব, সমস্যা নাই। আবার দাওয়াত দিবি না আমায়? অভি সাগরকে কথাটা ঠিকই বলল, কিন্তু অভির ভেতরে যে কি একটা যন্ত্রণা শুরু হয়ে গেল সেটা অভি নিজেও বুঝতে পারছে না। সাগরের সাথে মুখে কথা বলছে, কিন্তু মনের ভেতর একটা যন্ত্রণা চলছে, কিন্তু সাগর বুঝতে পারছে না। কি রে, চুপ করে আছিস কেন? কথা বল। চুপ হয়ে গেলি কিসের জন্য? হ্যালো হ্যালো হ্যালো। বল, শুনতেছি। কি বলবি আর? কবে বিয়ে করতেছিস সেটাও জানাবি আমাকে? আরে পাগল নাকি? এখনো তো কিছুই ঠিক হয়নি। আম্মুকে মাত্র বললাম, দেখি কি হয়। হো, আচ্ছা। তাহলে কি ব্যাপার, আন্টি কি বললো? তোর আন্টি আর কি বলবে? ঝাড়ি মারলো যে এটা ঠিক না। তোর খালা হয় তাও বললাম, যদি বিয়ে না দেয় তাহলে তো ঝামেলা সৃষ্টি করব। আচ্ছা, তুই কি একটু সমাজের কথা ভাবিস না? আঙ্কেল আন্টির মান সম্মানের কথা একটুও ভাবিস না? মৃত্যুর পরিবারের মান সম্মানের কথাও একটুও ভাবিস না? কি হবে ব্যাপারটা একটু বুঝে দেখেছিস? এখন তুইও জ্ঞান দিতে শুরু করলি, তাই না? এতক্ষণ আম্মুর জ্ঞান শুনলাম, এখন তোর জ্ঞান শুনবো? জ্ঞান শুনতে শুনতে আমি নিজেই পাগল হয়ে যাব। আচ্ছা হইছে, আমি তোর রাগ দেখতে চাই না। বল, কি করছিস এখন? খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ, সবকিছু করছি, এখন শুয়ে আছি। তোর কি অবস্থা? তুই কি করতেছিস? এই তো বসে বসে তোর সাথে কথা বলতেছি। আচ্ছা মিতু কোথায় এখন? তার বাসায় নাকি তোর সাথে? তার সাথে ঝগড়া হয়েছে, কথা হয় না দুদিন থেকে। আমি গিয়েছিলাম তার বাসায় বেড়াতে গিয়েছিলাম, তাই ঝগড়া হয়েছে, আর কথা হয় না। সত্যি নাকি? বাহ, তুই এত খুশি কেন? তুই বুঝবি না। বল শুনি। তোকে শুনতে হবে না, ফোন রাখলাম এখন, পরে কথা হবে। অভি কথাটা বলে ফোন রেখে দিল। সাগর অভির কাণ্ড দেখে অবাক হয়ে গেল। কি হয়ে গেল অভির? বুঝলাম না, এই মেয়ের আবার কি হয়ে গেল? এত খুশি হওয়ার কি আছে? আমার কষ্ট হচ্ছে আর সে আমার কষ্টে মজা নিচ্ছে। ভালো লাগে না, এমনিতেই আছি মহাঝামেলায়, তার উপর সে এরকম মজা নিচ্ছে আমাকে নিয়ে। কেমনটা লাগে? ইচ্ছে করতেছে গিয়ে থাপ্পড় মেরে আসি, কিন্তু এখন তো বাসা থেকে বের হতে দেবে না। আমার যে এখন কি পরিমাণ খুশি লাগতেছে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। যখন সাগর বলেছিল মিতুর সাথে তার ঝগড়া হয়েছে আর কথা হচ্ছে না, আমার মন নিমিষের মধ্যে কেন জানি ঠিক হয়ে গেল, বুঝলাম না। সাগর যখন বলেছে মিতুর সাথে তার কথা হয় না 2 দিন থেকে, আমার মনে তখন থেকেই অন্যরকম একটা অনুভূতি দোলা দিচ্ছে। আমি নিজেও জানি না কেন এরকম হচ্ছে, কিন্তু খুব ভালো লাগতেছে। কিরে অভি, বসে আছিস যে? তোর বান্ধবী আসবে আর তুই তার জন্য কিছু রান্না করবি না? এখানে এভাবে একা একা বসে থাকলে চলবে? চল আমার সাথে রান্নাঘরে। মানে বুঝলাম না আম্মু, এখন থেকে আসবে আমাদের বাসায়? আমি তো কাউকে ফোন করিনি। তুমি কি মিতুকে আমাদের বাসায় আসতে বলেছো? হ্যাঁ, আমি মিতুকে ডেকেছি আমাদের বাসায়। তুমি তার জন্য কিছু রান্না করো। আমার হাতের কাজ আছে, আমার হাতের কাজগুলো শেষ করতে হবে। কি দরকার ছিল তাকে আমাদের বাসায় ডাকার, বুঝলাম না। তোকে বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে নেব। তোকে যেটা করতে বলেছি তুই সেটা কর, আমার থেকে বেশি বোঝার চেষ্টা করিস না। এখন আমাকে রাগ দেখাচ্ছ তাই না? তাহলে কিন্তু সত্যি সত্যি রান্না করতে যাব না। এখন আমি শুয়ে থাকবো, পাইলে তুমি যাও রান্না করো, আমি যাব না। আমার লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি যা, তোর বান্ধবীর জন্য রান্না কর। সে তো তোর বেস্ট বান্ধবী, তাই না? তার জন্য তো কিছু স্পেশাল তৈরি করবে। থাক, আর পাম দিতে হবে না, আমি যাচ্ছি। তুমি তোমার হাতের কাজ শেষ করো। কেন যে তাকে ডাকতে গেলে বুঝি না। এটা কি ধরনের কথা? তোর বান্ধবী বাসায় আসতেছে, তুই তো খুশি থাকবি। আমাদের বান্ধবী যখন আমাদের বাসায় আসতো আমরা যে কি খুশি হতাম, কি জমিয়ে আড্ডা দিতাম। আর তুই দেখতেছি বান্ধবীর সাথে শত্রুতা করতেছিস, ব্যাপার কি?
তুমি বুঝবে না আম্মু, সে তো আমার কলিজাটাকে নিয়ে টানাটানি করতেছে। তার জন্য আজকে আমার এত কষ্ট হচ্ছে। তুমি যদি বুঝতে পারতে তাহলে তো তুমি তাকে ফোন করে বাসায় আমন্ত্রণ জানাতে না, ফোন করে তাকে হুমকি দিতে। কথাটা মনে মনে বললাম। কি হলো, এখন এখানে চুপচাপ মেরে বসে আছিস? যা রান্নাঘরে যা। অভি তার আম্মুর সাথে আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে এলো। আর মনে মনে মিতুকে হাজারো গালি দিচ্ছে। কি করবে, যার জন্য তার কলিজায় আজকে আগুন ধরে গেছে তার জন্য এখন নাকি রান্না করতে হবে। মিতুকে তো দেখতেই পারে না, এখন কি করবে ভেবে পাচ্ছে না। কি আর করবে, তার মায়ের সম্মান রাখার জন্য তো কিছু আপ্যায়ন তৈরি করতে হবে তার জন্য। তাই বাধ্য হয়ে মিতুর জন্য অভি রান্না করতে লাগলো। এদিকে আম্মু, আমি অভিদের বাসায় যাচ্ছি। আন্টি ফোন করেছিল, আমার সাথে নাকি তার কি ইম্পর্টেন্ট কথা আছে। তার সাথে কথা বলা শেষ করে এসে আব্বুর সাথে কথা বলছি। আব্বু নাকি সবকিছু রেডি করে রেখেছে। আজকে রাতেই আমি বিদেশে চলে যাব। তুমি আমার সবকিছু গুছিয়ে রেখো। এত তাড়াহুড়া করার কি আছে বুঝি না। আর কয়েকটা দিন পরে যা, আজকে যেতে হবে এমন তো কোনো কথা না। আর তোর আব্বুকে আমি বললাম তো 2-1 দিন পরে টিকিট কাটার জন্য। তুই ফিরে আবার ফোন করেছিস তোর আব্বুকে? আন্টি আমাকে জরুরিভাবে তলব করেছে, তার জন্যই আজকে রাতে আমি যাচ্ছি। আর সেখানে আমি কিছুদিন থাকব, তাই যাচ্ছি। আর কোনো টেনশন করার দরকার নাই, সবকিছু ঠিক থাকবে। কথাটা বলে মিতু আর তার আম্মুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। মিতু ভালো করে জানে যদি আর এখানে এক মুহূর্ত মিতু থাকে তাহলে তার আম্মু নানা ধরনের প্রশ্ন শুরু করে দেবে। তাই তার আম্মুর প্রশ্নের সম্মুখীন হতে যাতে না হয় সেজন্য মিতু তাদের বাসা থেকে বেরিয়ে গেল আর একটা গাড়ি করে অভিদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে মিতু অভিদের বাসায় পৌঁছে গেল। অভিদের বাসায় পৌঁছে ওদের বাসায় কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল অভির আম্মু। আন্টি, আমি মিতু। আপনি আমাকে তখন ফোন করেছিলেন আপনাদের বাসায় আসার জন্য। আমার সাথে নাকি আপনার কিছু কথা আছে, তার জন্য আসলাম। বাহিরে দাঁড়িয়ে আছো কিসের জন্য? ভিতরে আসো, নাস্তা করো, তারপর কথা বলা যাবে। এখনই আসলে এখনই কি চলে যাবে নাকি? বসো। আসলে আন্টি, আজকে আমি দেশের বাইরে চলে যাব, তো তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। আপনার কি কথা আছে যদি শর্টকাটে বলতেন তাহলে ভালো হতো। ভিতরে আসো। এভাবে বাহিরে দাঁড়িয়ে থাকবা? তোমার সাথে কথা বলবো। এটা কি করে হয়? ভিতরে এসে বসো। বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি চলে যেতে পারবে, সমস্যা নাই। তারপর মিতু আর কোনো কথা না বলে অভির আম্মুর সাথে ভেতরে প্রবেশ করলো আর একখানে গিয়ে বসে পড়লো। অভির আম্মু মিতুকে বসতে বলে একটু ভেতরে চলে গেল। একটু পরে অভির আম্মু আবার ফেরত আসলো মিতুর কাছে। আন্টি, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। অভিকে দেখতে পারতেছি না, সে কোথায়? অভি তোমার জন্য রান্না করতেছে। অভি তো জানে না যে তুমি আসতেছো। আমি একটু আগে বললাম, তাই তোমার কথা শুনে রান্না করতে চলে গেল। অভি একটু পরে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো আমরা শেষ করে নেই। আচ্ছা আন্টি, আপনি বলতে থাকেন, আমি শুনতেছি। কি এমন ইম্পর্টেন্ট কথা যার জন্য এত জরুরি তলব করলেন আমাকে? কথাটা হলো অভিকে নিয়ে। আসলে কিছু ব্যাপার আছে, তার জন্য তোমাকে ডাকলাম, সে কথাগুলো তোমাকে জানানোর জন্য। আচ্ছা আন্টি, কোনো সমস্যা নাই, আপনি বলতে থাকেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার জন্য। তারপর অভির আম্মু মিতুকে সবকিছু খুলে বলল কি কি ঘটেছে অভির সাথে। তাহলে এই ব্যাপার আমি এখন বুঝতে পারতেছি আপনার যত সমস্যা কোথায়। আজকে সবকিছু সমাধান হয়ে যাবে, সমস্যা নেই। তুমি তো জানো আমাদের একমাত্র মেয়ে, তার যদি কিছু হয়ে যায় আমরা কে নিয়ে বেঁচে থাকবো এই পৃথিবীতে? তুমি কিছু একটা করো, আমি আর কোনো কিছু ভেবে পাচ্ছি না। তাই তোমাকে সবকিছু বললাম, যা করার তুমিই করো প্লিজ। আরে আন্টি, আপনি একদম টেনশন করবেন না, দেখবেন কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আর সাগর নামের যে ছেলেটা, সে আপনাদের জামাই হয়ে যাবে। আমি আসার পরে একসাথে সবাই মিলে আবার আড্ডা হবে। আমি কিছু বুঝতে চাই না মা, তুমি আমার মেয়ের সুখটা এনে দাও, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো।
আমি শুধু আমার মেয়ের প্রাণটা ভিক্ষা চাই, না হলে সে কখন কি করে বসবে আমি বুঝতেছি না। তাকে সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে এখন আমাকে। আচ্ছা, আমি তাহলে এখন চলি। অন্য একদিন এসে মন ভরে আড্ডা দিয়ে যাব, কারণ আমার হাতে একদম সময় নেই। একটু পর ফ্লাইট, আমাকে যেতে হবে। প্লিজ আমাকে আটকাবেন না। এটা কি বলতেছো? তুমি একটু বসো, রান্না প্রায় শেষ, কিছু তো মুখে দিয়ে যাও। আন্টি, সমস্যা নেই, আর একদিন আসবো। আমাকে এখন যেতে হবে। সব রেডি আছে তো আন্টি? মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আসি আন্টি। মিতু আর এক মুহূর্ত দেরি করলো না। কথাটা বলে মিতু অভিদের বাসা থেকে বেরিয়ে পড়লো। আর রাস্তায় গিয়ে ভাবছে, যাই হোক, পাগলটার একটা পাগলি হয়ে গেল তাহলে। কারণ অভি যদি সাগরের পাশে থাকে তাহলে সাগরকে অভি কন্ট্রোল করতে পারবে। সাগরকে নিয়ে তাহলে আর টেনশন করতে হবে না, কারণ মিতু অভিকে ভালো করে চেনে যে অভি অনেক ধৈর্যশীল একটা মেয়ে, সে সাগরকে কন্ট্রোল করে নিতেই পারবে। মিতুর খুব কষ্ট হচ্ছে, কারণ সাগরের সাথে ছোট থেকে বড় হয়েছে। আজকে সাগরকে ছেড়ে প্রথম সে দেশের বাইরে যাচ্ছে। এর আগে কখনো এরকম হয়নি। কিছু যে করার নেই, এটা যে করতেই হবে, না হলে যে সমাজের কাছে সারা জীবন কথা শুনতে হবে তাদের। মিতু বাসায় এসে পড়ার টেবিলে বসে পড়লো সাগরের জন্য একটা চিঠি লিখতে। মিতুর এটাই সাগরের জন্য লাস্ট চিঠি। সাগরের সাথে মিতু কত চিঠি আদান প্রদান করেছে, কিন্তু সেগুলো এমনিতেই ফ্রেন্ড হিসেবে। কিন্তু আজকে কেন জানি মিতুর খুব খারাপ লাগছে সাগরকে ছেড়ে যেতে, কিন্তু বাধ্য মিতুকে যেতেই হবে, না হলে অনেক সমস্যা আছে। আজকে যদি মিতু এই বাসা ছেড়ে চলে না যায় তাহলে কখনো এই সাগরদের সাথে মিতুদের সম্পর্ক ভালো থাকবে না। দিন দিন তাদের মধ্যে সম্পর্কের অবনতি হবে, কিন্তু এটা কখনোই মেনে নিতে পারবে না মিতু। তাই সে ঠিক করেছে আজকে রাতেই সে এই দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে। মিতু চিঠি লিখছে আর মিতু চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। সাগরের সাথে ছোট থেকে বড় হওয়া অবধি যত স্মৃতি জড়িয়ে আছে সবকিছু মিতুর চোখের সামনে ভেসে উঠছে। মিতু কি করবে ভেবে পাচ্ছে না। মিতু দিশেহারা হয়ে যাচ্ছে, নিজেকে বারবার ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কতই না খুনসুটি করেছিল, ছোট থেকে একসাথে বড় হয়েছে, কত স্মৃতি জড়িয়ে আছে দুজনের মধ্যে। কিন্তু আজকে সাগরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, এর থেকে কষ্টের কি আছে? সমাজ কেন আমাদেরকে এরকম একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে? অন্য সম্পর্ক করে দিলে কি হতো? সাগরকে ছেড়ে চলে যেতে হতো না। মিতুর ভেতরটা ফেটে যাচ্ছে, কি করবে না করবে ভেবে পাচ্ছে না। চিঠিটা ভিজে যাচ্ছে চোখের পানি দিয়ে। মিতু চোখের পানিগুলো মুছে আবার চিঠি লেখাতে মন দিল, কিন্তু চোখ যে বেইমান, চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। আর সেই স্মৃতিগুলো ভাসছে, যে স্মৃতিগুলো কখনো ভোলার মতো না। মিতু চিঠিটা লেখা শেষ করে তার আম্মুর হাতে দিয়ে বেরিয়ে পড়লো। তার আম্মু মিতুর দিকে তাকিয়ে আছে। তার মেয়ের কি এমন হলো যে যাওয়ার সময় এভাবে উদ্ভট একটা কাণ্ড করে গেল? মিতু ড্রাইভার মিতুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসলো, আর এদিকে মিতুর আম্মু সাগরদের বাসায় গিয়ে সাগরের হাতে চিঠিটা দিয়ে আসলো। সাগরকে চিঠিটা দিয়ে মিতুর আম্মু সাগরের সাথে কোনো প্রকার কথা না বলে চুপচাপ বেরিয়ে আসলো। সাগর অবাক হয়ে গেল মিতুর আম্মুর ব্যবহার দেখে। চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সাগর অবাক হয়ে মিতুর আম্মুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে মনে হলো তাকে একটা চিঠি দিয়ে গেছে মিতুর আম্মু, তাই চিঠিটা খুললো। চিঠিটা খুলে পড়তে লাগলো। প্রথমে কি লিখবো ভাবতে পারতেছি না। আমি কুত্তা দিয়ে শুরু করলাম। আমি চলে যাচ্ছি দেশ ছেড়ে, কারণ তুই যেটা বলতেছিস সেটা আমার পক্ষে মেনে নেওয়া কখনো সম্ভব না। আর আমাকে তো সমাজের কথা আর আমাদের বাসার কথাগুলো চিন্তা করতে হয়। তোর মতো তো আমি উদ্ভট কর্মকাণ্ড করতে পারি না। আমাকে সব কিছু ভাবতে হয়, বুঝছিস? সব কিছু ভেবে চিন্তে আমাকে এগুতে হয়। আর সমাজের কথা, আমি একটা মেয়ে মানুষ, আমাকে নিয়ে নানান কথা উঠতে পারে সমাজে। আমার বাপ মায়ের তখন কি হবে একটু ভেবে দেখ। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু দেখ, তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, সেই হিসেবে আমি তোকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা তো সেই ভালোবাসা না। সব ভালোবাসার একটা লিমিট থাকে। তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার, যেতে হবে, কারণ তুই তো বুঝতেছিস না। তার জন্য আমি চলে গেলাম। আর শোন, একটা কথা বলি, সেটা হলো অভি তোকে অনেক ভালোবাসে। তুই ওকে নিয়ে সুখে সংসার করতে পারবি।
অন্তত আমাকে নিয়ে থাকার থেকে। অভি তোকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, কারণ আমি তাকে দেখেছি। আজকে তার বাসায় গিয়েছিলাম, আমি তার কান্না, তার আবেগ আর তার ভালোবাসা তো অবশ্যই আমি বুঝতে পারি, তাই না? আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ভালোবাসা তো বুঝতে পারি। তুই অভিকে নিয়ে থাক, দেখবি জীবন পাল্টে যাবে, কারণ ওই মেয়েটা অনেক সহজ সরল। সেটা অবশ্য আমার থেকে তুই বেশি ভালো জানিস, কারণ ওই মেয়েটা অনেক সহজ সরল, তুইও জানিস। আমি চাই তুই তাকে নিয়ে থাক, জীবনে কিছু করতে পারবি, দেখবি সব তোর সময় তোর পাশে থাকবে। অভি নামের সেই মেয়েটা, কিন্তু আমি সব সময় তোর পাশে থাকতে পারবো না। আমি বন্ধু হয়ে সব সময় পাশে থাকবো। আমি বিদেশে চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কিন্তু একটা কথা, অভিকে বিয়ে করে সুখে সংসার কর, আর কোনো পাগলামি করবি না। যদি কোনো রকম পাগলামি করেছিস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। আমি এইটা কসম করলাম, কারণ আমি তোর সব খোঁজ খবর রাখবো, যে কোনো উপায় হোক। আর যদি শুনেছি তুই একটু পাগলামি করেছিস, তাহলে শুনবি আমার মৃত্যুর সংবাদ, আর তারপর দিন আমার লাশটা তোর চোখের সামনে চলে আসবে। তুই যদি চাস আমি মারা যাই, তাহলে তুই পাগলামি করবি, আর যদি তুই আমাকে জিন্দা দেখতে চাস তাহলে কোনো ধরনের পাগলামি করবি না। চুপচাপ অভিকে বিয়ের প্রস্তাব পাঠাবি, আপুকে বলবি যে তুই একটা মেয়েকে পছন্দ করিস, তাকে বিয়ে করবি। এটা খুব শীঘ্রই, 3 দিন সময় দিলাম তোকে, 3 দিনের ভিতর যেন তোর বিয়ে হয়ে যায়। চিঠিটা লিখতে গিয়ে অনেক কান্না করেছি, আর কান্না করতে ইচ্ছে করছে না। তুই আমাকে আর কখনো কাঁদাবি না, এই কথাটা দে আমাকে। তুই যদি পাগলামি করিস তাহলে আমি কখনো সুখে থাকতে পারবো না। তোর জন্য আমাকে কাঁদতে হবে, আর আমি তাহলে মারা যাব, বেঁচে থাকতে পারবো না। তোর সাথে একসাথে বড় হয়েছি, কতই না খুনসুটি করতই, কতই না আমাদের দুষ্টুমি ছিল। সেই দুষ্টুমির কথাগুলো আজকে খুব মনে পড়ে যাচ্ছিল। সবকিছু মায়ার বাঁধন কাটিয়ে আমাকে যেতে হচ্ছে শুধু তোর পাগলামির জন্য। যদি আমি এখান থেকে চলে না যাই তাহলে তুই কখনোই শুধরাবি না, সেটা আমি ভালো করেই জানি। তোর ভালো থাকার জন্য আমি চলে যাচ্ছি, প্লিজ মন খারাপ করিস না। তোর বিয়েতে থাকতে পারবো না, তার জন্য মন খারাপ করিস না। পরে একসময় এসে তোদের আবার অনেক জ্বালাতন করব। এখন জ্বালাতন করতে পারলাম না, আমি চলে যাচ্ছি। তুই তাহলে অভিকে বিয়ে করে নে, কারণ অভি মেয়েটা অনেক ভালো। ভালো থাকিস রে, আর অভিকে ভালো রাখিস। আমাকে এই কথাটা দে মনে মনে। আমি হয়তো শুনতে পারবো না, কিন্তু তুই মনকে এই কথাটা দে যে তুই কখনো কাঁদবি না, কোনো পাগলামি করবি না। আমার কথা ভেবে অভিকে নিয়ে সুখে থাকবি, আর যদি কোনো প্রকার পাগলামি করিস তাহলে আমার মরা মুখ দেখবি। ইতি, তোর সেই প্রিয় বান্ধবী মিতু। সাগর চিঠিটা পড়ে কি বলবে কি করবে বুঝতে পারছে না, তার চোখ থেকে শুধু পানি ঝরঝর করে পড়ছে। শুধু সাগর চোখের পানিগুলো মুছছে আর মিতুর সাথে সেই ছোট্টবেলা থেকে ঘটে যাওয়া সব ঘটনাগুলো মনে করছে। কি করেছিল তারা ছোট থেকে, মানে যখন থেকে বোঝার চেষ্টা করেছে, তাদের মধ্যে বোঝার ক্ষমতা হয়েছে, তখন থেকে যে স্মৃতিগুলো আছে সব স্মৃতিগুলো নাড়াচাড়া করছে। চোখে অনবরত পানি ঝরছে। সাগর বুঝতেছে না সে কি করবে এখন। সে চুপচাপ অভিকে ফোন করলো, কারণ সে জানে সাগরের যখন মন খারাপ থাকে ওর সাথে কথা বলে নিমেষে তার মন ভালো হয়ে যায়। এটা অন্যরকম একটা ভালোবাসা। অভি মন মরা হয়ে শুয়েছিল, হঠাৎ করে দেখলো যে তার ফোনটা বাজছে। বিরক্ত লাগছিল তাই ফোন ধরলো না, চুপচাপ শুয়েছিল। তার মনটা খুব খারাপ আজ। শুধু তার জন্য সব থেকে ভালো বান্ধবী বিদেশে চলে গেল, শুধু তার ভালোবাসা রক্ষা করার জন্য সে বিদেশে গেছে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। অভির ফোনটা আবার বাজতে লাগলো। এবার অভি বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনের স্ক্রিনে সাগরের নামটা ভেসে উঠেছে। অভি কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়ে রইলো নামটার দিকে, তারপর ফোনটা রিসিভ করলো। কি রে, হঠাৎ করে কি ব্যাপার? খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তোর, কোথায় তুই?
আজকে বিকেলে আম্মু আর আমি যাব তোদের বাসায়, তোর আর আমার বিয়ের কথা বলতে। বাসায় বলে রাখিস। কি আজব কথাবার্তা বলতেছিস? কিসের বিয়া? আর তোর সাথে আমার কিসের বিয়ে? হঠাৎ করে কি বলতেছিস? পাগল হয়ে গেলি না তো আবার? বেশি বকবক করতে পারবো না, যেটা বলছি সেটাই সত্যি। এখন তুই বাসায় বলে রাখ। আর বিয়েটা হবে সিম্পল ভাবে। আজকে বিকেলে কথা হবে, রাত্রে বিয়ে হবে, ঝামেলা শেষ। তোর কথার আগাগোড়া আমি কিছুই বুঝতেছি না তো, একটু আমাকে বুঝিয়ে বললে ভালো হবে। বেশি রকম কথা আমি বলতে পারবো না, সব কিছু জেনে গিয়েছি। আর ন্যাকামি করতে হবে না। এখন চুপচাপ বাসায় কথা বলে রাখিস। তোর আব্বু আম্মুকে কিভাবে ম্যানেজ করবি সেটা তোর ব্যাপার, আমার আব্বু আম্মুকে আমি ম্যানেজ করব সেটা আমার ব্যাপার। কিন্তু বিয়েটা হচ্ছে আজ রাতেই। মাথা ঠিক আছে তোর? আত্মীয় স্বজনদের বলতে হবে, পাড়া প্রতিবেশীদের বলতে হবে, কত কিছু করতে হবে। তুই হঠাৎ করে বললেই তো আর একটা বিয়ে হয়ে যায় না, তাই না? দেখ, তুই তো আমাকে চিনিস, আমার ফ্যামিলিকে জানিস, আমার সব কিছু জানিস। তাহলে তোর সমস্যা কোথায়? এখন তুই বিয়ে করতে পারবি কিনা সেটাই বল। বিয়ে করতে না পারলে তাহলে কালকে আমার মরা মুখ দেখবি, ঝামেলা শেষ। আচ্ছা, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি রাজি। আমার ফ্যামিলিকে আমি যে কোনোভাবে বুঝিয়ে বলবো। এখন তুই তোর আম্মু আব্বুকে আমাদের বাসায় পাঠা, আমি সব কিছু ম্যানেজ করে নিতে পারবো, সমস্যা নেই। কথাটা বলে সাগর ফোনটা কেটে দিল। কিন্তু এদিকে অভি নিজেকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে, কিন্তু নিজে খুশি হতে পারছে না। কারণ তার জন্য তার একটা বান্ধবী আজকে বিদেশের মাটিতে চলে গেল, শুধু তাদের জন্য এটি কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। সাগর তার আম্মুকে গিয়ে সবকিছু বুঝিয়ে বলল। তার আম্মু রাজি হয়ে গেল, কারণ সে ভালো করে জানে যে সাগর এখন অন্য কিছু করতে পারে, তাই এখন বিয়ে দেওয়াই ভালো হবে। তারপর সবকিছু বন্দোবস্ত হয়ে গেল এবং রাত 12টার আগেই তাদের বিয়েটা হয়ে গেল। আর রাত 12টার পর রবিকে সাগর তাদের বাসায় নিয়ে আসলো। এখন গিয়ে ঘুমিয়ে পড়, আমার খুব ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাবো। বিয়ে করে নিয়ে এসে এখন বলতেছিস ঘুমিয়ে পড়বো? তার মানে কি সবকিছু তোর ইচ্ছা মতো হচ্ছে? আমার ইচ্ছার মতো তো কিছুই হচ্ছে না, তাই না? যেটা বলেছিস সেটাই কর, বেশি কথা বলবি না, মাথা গরম আছে। বিয়ে করেছি, ঝামেলা শেষ। এখন তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আচ্ছা, দেখা যাবে কে কার মতো থাকে, কিন্তু আমাকে যে তুই বিয়ে করেছিস তার মানে আমাকে স্ত্রীর অধিকারটা দিতেই হবে। এখনই আমি বেশি কথা বলতে পারবো না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। অভি কোনো কিছু না বলে সাগরের কলার ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল। অভি সাগরের উপর উঠে পড়লো। সাগর অভির দিকে তাকিয়ে আছে, অভি কোনো কিছু বলতে দিল না সাগরকে। অভি তার ঠোঁট দুটো দিয়ে সাগরকে চেপে ধরলো। সাগর নিঃশ্বাসটাও নিতে পারছে না, কি না কি করবে ভেবেও পাচ্ছে না, তাই অভিকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিন্তু অভি আবার সাগরকে জড়িয়ে ধরলো। সাগর এবার আর অভিকে সরিয়ে দিতে পারলো না। শেষ পর্যন্ত তাদের ভালোবাসার মিলনটা হয়ে গেল 2 বছর পর। দেখ তো কে এতবার ফোন করতেছে এই সকাল সকাল, ভালো লাগতেছে না, আমার ডিস্টার্ব হচ্ছে। ফোনটা অফ করে রাখো তো। এত অলস হচ্ছ দিন দিন, বুঝতেছি না। ফোনে দেখো কে ফোন দিয়েছে, হয়তো জরুরি ফোন হতে পারে। ঘুমের ডিস্টার্ব ভালো লাগে না, ফোনটা অফ করো। সাগর ফোনটা হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে, তাও ভিডিও কল। কেমনটা লাগে? আননোন নম্বরে ভিডিও কল কে দেয় এত সকালে? সাগর কোনো মতে নিজেকে একটু কাঁথা দিয়ে ঢেকে রেখে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কাউকে দেখা যাচ্ছে না, শুধু একটা রুম দেখা যাচ্ছে। সাগরের এমনি ঘুমে ডিস্টার্ব হচ্ছে, তার উপর এরকম মজা কে করছে? এখন সেই পরিমাণ রাগ উঠছে। ফোনটা কাটতে যাবে তখন একটা আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে গেল সাগর আর বলল, কি হলো, চুপ করে কেন? আমি কিন্তু চিনে ফেলেছি কণ্ঠটা কিন্তু আমার চিরচেনা। মিতু তাও চুপ করে আছে। কতদিন পর সাগরের সাথে ভিডিও কলে, লজ্জায় সামনে আসতে ইচ্ছে করছে না। অভি এসে দেখে সাগর ফোনের দিকে তাকিয়ে আছে, তার চোখ দুটি অন্যরকম ভঙ্গি ফুটে উঠেছে। তাই অভি সাগরকে জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছে? এখন কি তোমার ঘুমে ডিস্টার্ব হয় না? এখনো যে ফোন হাতে নিয়ে আছো? আরে তোমার সতীন ফোন দিয়েছে, এখানে আসো, দেখো তাকে। কতদিন পর আমাদের কথা তোমার সতীনের মনে পড়েছে। সে ভিডিও কল দিয়েছে কিন্তু সামনে আসতেছে না, কেমন লাগে? অভি কিছু বুঝতে না পারায় চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলো আর মনে মনে একটা চিন্তা করতে লাগলো, সাগর কি অন্য একটা বিয়ে করে ফেললো যে আমার সতীন এই কথা বললো? অভি সাগরের পাশে শুয়ে পড়লো আর ফোনের স্ক্রিনে তাকিয়ে অবাক হলো, কারণ সঙ্গে সঙ্গে মিতুও ফোনের স্ক্রিনের উপর চলে এসেছে। অভি তাকে দেখে অবাক হয়, সাগরের থেকে একটু দূরে চলে আসলো। কিরে, সরে গেলি কিসের জন্য? সামনে থাক, আমি তোদের একটু দুষ্টুমি খুনসুটি দেখি। এই অভি, সরে গেলি কিসের জন্য? লজ্জা পাচ্ছিস খুব?
অভি কি বলবে ভেবে পাচ্ছে না, তাই একটু সাইডে চলে গেল, সাগরের থেকে আলাদা হয়ে গেল মনে করে। কিরে সরে গেলি কিসের জন্য? এত বড় একটা সুসংবাদ আমাকে একটু শেয়ার করলি না? তোকে কে বললে এই কথা? কে বলেছে সেটা বড় কথা না, কথা হচ্ছে তোরা দুজন সুখে আছিস সেটা দেখে আমি আজকে খুব খুশি হলাম। তোদের নতুন অতিথি আসতে চলেছে, অগ্রিম কনগ্রাচুলেশন জানিয়ে রাখলাম। কথাটা বলে ফোন কেটে দিল মিতু। তারা দুজন এখন একে অপরকে সময় দিচ্ছে, এর মাঝখানে সে আছে, তাই ফোনটা কেটে দিল মিতু। যা, ফোন কেটে দিয়েছে। আচ্ছা, তুমি এভাবে দূরে সরে গেলে কিসের জন্য? মন খারাপ করছো বুঝি? আরে না, তার সামনে যেতে এখন আমার লজ্জা করে, তাই সরে এসেছি। বুঝেছ মাথা মোটা? হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আসো একটু গরম করে দেই তোমাকে, ঠান্ডা হয়ে গিয়েছো দেখলাম। লাগবে না, আমি ঠান্ডা আছি, ভালো আছি। ঠান্ডা থাকা ভালো, বেশি গরম হওয়া ভালো না। কে শুনে কার কথা? সাগর অভিকে টান দিয়ে তার বুকের মাঝে জড়িয়ে ধরলো আর কাঁথার নিচে নিয়ে নিল অভিকে। অভি উষ্ণ স্রোতের প্রয়োগ করে সাগরকে জড়িয়ে ধরে শুয়ে রইল। তাদের ঘর আলো করে নতুন একটা অতিথি আসবে সেই খুশি নিয়ে এখন তারা থাকতে চায়, অন্য কিছু টেনশন করতে চায় না। সাগরকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো তাই অভি। সাগর অভিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে, কারণ তারা একে অপরকে ওয়াদা করেছে যতই ঝড় যতই বাধা আসুক না কেন একে অপরের সাথে থাকবে মৃত্যু পর্যন্ত। আমরাও দোয়া করব যেন তারা সুখী হয়। তাহলে আজকের মতো আমি সামিয়া সহ মিষ্টি, আশিক, মাফি, নাইম, সাগরিকা, মিশরাত ও মাইশা এই গল্প থেকে বিদায় নিচ্ছি। অন্য একটা গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ।